কাভার করার চেষ্টা করা হয়েছে। এর আগে একটা ক্লাসে আমি লেকচার 1 পড়িয়েছি, আজকে আমরা মূলত লেকচার 2 আলোচনা করব। আমি আরেকটা কথা বলে নিচ্ছি, লেকচার 1 2 আমি যাই বলি না কেন, আমার মূল টার্গেট হলো যে ইতিহাসের ক্লাসগুলো আমি নিব, মূল টার্গেট হলো এই 4টা ক্লাসের মধ্যে দিয়ে আমাদের পুরো ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশগুলো ক্লিয়ার করা। আপনারা এখানে অনেক ইতিহাসের ছাত্রছাত্রী আছেন, অনেকে ইসলাম ইতিহাসের আছেন, তারা কিন্তু আজকের ইতিহাসের অনেক অংশই জানে। সুতরাং আপনারা তো সবসময় থাকবেনই, আমার ভুলগুলো ঠিক করে দেবেন। আর আরেকটা কথা বলে নিচ্ছি যে দেখেন, ইতিহাস বিষয়টা মনে রাখা কিছুটা বাড়া যারা ইতিহাসের ছাত্র না তাদের জন্য অনেকটা কঠিন। যারা সায়েন্স থেকে আসছে, মনে করেন যারা কমার্সের বিভিন্ন সাবজেক্ট পড়াশোনা করে আসছে, তাদের জন্য এই প্রাচীন যুগের ইতিহাস, মধ্যযুগের ইতিহাস এগুলো শুনতে ভালো লাগে, কিন্তু দীর্ঘদিন মনে রাখাটা একটু কঠিন। তাই আমি ইতিহাসটাকে চেষ্টা করব গল্পে গল্পে বলবো। আর গল্পের স্বার্থে দেখবেন গল্পটা সাজাতে গিয়ে বাইরের কিছু ঘটনা আমি এর সাথে সাথে অ্যাড করে দিব। তো আপনারা এটা আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। এই অ্যাড আমি কেন করবো? অ্যাডটা করার উদ্দেশ্য হলো যাতে এই ইতিহাসটা আপনার কাছে মনে থাকে। তার আগে বলে নিচ্ছি, আমরা অক্টোবরে কিন্তু আমাদের পরীক্ষা হওয়ার কথা প্রিলি। অক্টোবরে যদি নাও হতে পারে, আমার বিশ্বাস এই বছরই হবে, নভেম্বর ডিসেম্বরে পরীক্ষাটা হয়ে যাবে। তো সেহেতু আমাদের প্রস্তুত থাকতে হবে যে আমরা আবার ক্লাসরুমে এসে ক্লাস করব, সব ক্লাস শেষ করব, তারপর আবার পরীক্ষা দিব। যদি আমরা এটা চিন্তা করে থাকি, তাহলে হুট করে যদি আমাদের পরীক্ষা রুটিন দিয়ে দেয় যে বলে ওই সময় পরীক্ষা হবে, তখন কিন্তু আমরা ঝামেলায় পড়ে যাবো। সেটা আমি বলে নিচ্ছি, আমাদের জন্য করোনা একটা চাকরি প্রার্থীদের জন্য বিশাল একটা অপরচুনিটি হিসেবে আমি চিন্তা করব। কারণ এই সময়টা যখন আমরা সারাক্ষণই বাসায় থাকি, আমরা যদি নিজেদেরকে ম্যাক্সিমাম টাইমে পড়াশোনার সাথে সম্পৃক্ত রাখতে পারি, ইনশাআল্লাহ যখনই করোনার সমস্যা মহামারী কেটে যাবে, তখন অনেকগুলো নিয়োগ পরীক্ষা হবে, আর আমরা এর মধ্যে থেকে আমাদের কাঙ্ক্ষিত চাকরিটা পেয়ে যাব। তো আমরা লেকচার 2 এ আজকে আমরা দুটো জিনিস আলোচনা করবো। একটা হলো মোগল শাসন, তিনটে জিনিস, আর একটা হলো নবাবী আমল, আর এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হলো ইংরেজ শাসন। ইংরেজ শাসন আলোচনা করতে গিয়ে ইংরেজদের ভূমিকা আলোচনা করব, এবং ইংরেজদের বিরুদ্ধে যে সকল বিদ্রোহ হয়েছে, সে সকল বিদ্রোহীর নেতৃত্ব কারা কারা দিয়েছেন সেই অংশটা কিন্তু আমরা করব। তো আমি আশা করব আপনারা খাতা খুলে বসে আছেন আমাদের সাথে, ক্যামেরা উল্টো হয়ে আছে স্যার। আচ্ছা, আমি বিষয়টা একটু সমাধান করার চেষ্টা করি, আমাদের সুমন ভাইকে অনুরোধ করবো বিষয়টা একটু সমাধান করার জন্য। আপনারা একটু থাকেন। এবার আমাকে একটু প্লিজ আপনারা আমাকে একটু জানান, এবার কি আমাদের ক্যামেরাটা ঠিক আছে কিনা? না ঠিক আছে বলে তো স্যার বোর্ডটা ঠিক করেন না, ঠিক নাই, এখনো ঠিক হই না। আপনি এখানে দেখলে বুঝতে পারবেন সুন্দর বোর্ডটা দেখছেন। আচ্ছা, ঠিক করা হচ্ছে, আপনার সাথে থাকেন। এর মাঝখানে আমরা একটু লিখে নিচ্ছি। এখন নিশ্চয়ই ঠিক আছে, আপনারা বলতে এবার নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ঠিকভাবে। এবার একটু প্লিজ কমেন্টের মাধ্যমে আপনারা যদি জানান, তাহলে আমাদের টেকনিক্যাল যে টিম রয়েছে ওদের সুবিধা হবে। না, এখনো ঠিক নেই লেখা। মোবাইল সোজা করে, আপনি যদি মোবাইলটাকে একটু সোজা করে রাখতে পারেন তাহলে আমাদের সুবিধা হবে রাখার সুবিধা। আচ্ছা, যাই হোক, আপনারা যারা এই ক্লাসটা দেখছেন তারা যদি আপনাদের ফোনে একটু অটো রোটেট দিয়ে রাখেন, তাহলে আমার মনে হয় ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। তো যাই হোক, আমার এখানে তো মোটামুটি ঠিকই মনে হচ্ছে। এই যে আপনারা দেখেন এই পাশ থেকে লেখাগুলো উঠতেছে, নিচ থেকে লেখাগুলো উঠতেছে।
নিশ্চয়ই ওনাদের এখানে কোনো টেকনিক্যাল ত্রুটি রয়েছে। প্রথমে ঠিক ছিল বলতেছে একটু একটু কষ্ট হচ্ছে আসলে, আপনারা বুঝতে পারছেন। আমরা আশা করি আমরা ঠিক করবো। আবার মাঝখানে শেষ চলে আসে, এই জায়গাটা দখল করে নিয়ে তিনি কিন্তু মোগল সম্রাট ছিলেন না। তারপর হুমায়ুন আবার সবকিছু উদ্ধার করে, তারপর আমরা যাকে দেখতে পাই আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, আওরঙ্গজেব, ওনাদেরকে নিয়ে আজকে মূলত আমার আলোচনা। তো এই বিষয়টা আমি একটু মুছে নিচ্ছি। আমরা একদম শুরু থেকেই বিষয়গুলো শুরু করতে যাচ্ছি। তো সবার শুরুতে আপনারা খাতায় লিখে নিন মোগল সাম্রাজ্য। আমি আগে বলে নিচ্ছি আমাদের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাস থেকে বিশেষ করে আমরা ইংরেজ শাসন এবং ইংরেজ শাসনের বিরুদ্ধে আমাদের যে সকল সংগ্রাম ছিল, সেই সংগ্রামগুলো থেকে কিন্তু প্রতি বছরই আমাদের প্রশ্ন পরীক্ষায় আসে। শুধুমাত্র প্রিলিতে নয়, রিটেনে এবং ভাইভা থেকেও এই অংশ থেকে আপনাদের প্রশ্ন জিজ্ঞেস করা হবে। তো একটু কেয়ারফুলি আমাদের ক্লাসটা অবশ্যই করতে হবে। যারা ইতিহাস, ইসলাম ইতিহাসের আছেন তাদের আমি আবারও বলে নিচ্ছি, আমাদের ইতিহাস মনে রাখার সাথে আমি পাশাপাশি কিছু গল্প বলবো। এ সকল গল্পের অনেকাংশ সত্য হলে কিছুটা অংশ আপনাদের মনে রাখার সুবিধার্থে, এটা মাথায় রেখে আমি ক্লাসটা সবার জন্য করছি। তো আশা করি আপনারা এই বিষয়টা মাথায় থাকবেন। তো আসেন আমরা সম্রাট বাবরকে দিয়ে শুরু করি, প্রথম মোগল সম্রাট। তো আমরা খাতার মধ্যে একটু লিখে নিই সম্রাট বাবর। তার শাসনকাল ছিল 1526 সাল থেকে 1530। আমার বোর্ড কি ঠিকভাবে দেখা যাচ্ছে? আমার বোর্ডের লেখাগুলো কি দেখা যাচ্ছে? আপনারা যদি দেখতে পারেন বা দেখা না যায় তাহলে জানলে, বা আরো বড় করে যদি লিখতে হয় বা কিংবা সমস্যা না থাকলে, হ্যাঁ ওকে ফাইন দেখা যায়, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা আমাদের ক্লাসটাকে এগিয়ে নিচ্ছি। আপনারা তো দিল্লির নাম শুনছেন না? তো দেখেন দিল্লির পাশে যমুনা নদী রয়েছে, আপনারা চিনেন সবাই, যমুনার নাম শুনেছেন। এই যমুনা নদীর পাড়ে একটা যুদ্ধক্ষেত্র রয়েছে, সেই যুদ্ধক্ষেত্রের নাম হলো পানিপথ। এটা একটি যুদ্ধক্ষেত্রের নাম। যে এখন তো মনে কোনো ওরকম কোনো যুদ্ধক্ষেত্র নাই, এখনকার যুদ্ধগুলো হলো আকাশ পথে, এখনকার যুদ্ধগুলো হয় ড্রোন দিয়ে। কিন্তু একটা সময় যুদ্ধতে এমন হতো না। একটা সময় যুদ্ধতে একটা বিশাল ময়দানের মধ্যে দুপাশ থেকে সৈন্য আসতো, ঘোড়ায় চড়ে সৈন্য আসতো। এখন কি এরকম যুদ্ধ হয় বলেন? ঘোড়ায় চড়ে কি আর সৈন্য আসে? আমেরিকান সৈন্য কি ঘোড়ায় চড়ে আসে না। হোয়াটএভার। তো তখনকার যুদ্ধগুলো হতো একটা যুদ্ধক্ষেত্রে, বিশাল একটা প্রান্তরে, যে যারা যারা যুদ্ধ করবে তারা এই যুদ্ধে দুই পাশ থেকে ধেয়ে আসতো, তাদের সাথে ঢাল তলোয়ার দিয়ে যুদ্ধ হতো। সেই এইরকম একটা যুদ্ধক্ষেত্রের নাম হলো পানিপথ। এই পানিপথ নামক ঐতিহাসিক যুদ্ধক্ষেত্রে 3টা যুদ্ধ হয়। পানিপথের প্রথম যুদ্ধ, দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় যুদ্ধ। পর্যায়ক্রমে আমরা যুদ্ধগুলো নিয়ে আলোচনা করব। তার আগে একটু বলে নিচ্ছি, আমরা যে সম্রাট বাবরের কথা বলছি তিনি ছিলেন আফগানিস্তানের অধিবাসী, কাবুলের বাদশাহ। 1526 সালে, একটু আগে মনোযোগ সহকারে শুনেন, আমরা একটু পরেই বলবো। এটা হলো দিল্লি। দিল্লির অদূরে যমুনা নদীর তীরে পানিপথ নামক জায়গায় 1526 সালে একটি যুদ্ধ হয়। সেই যুদ্ধ হলো পানিপথের প্রথম যুদ্ধ। যুদ্ধের দুইটা পক্ষ, একটা হলো কাবুলের বাদশাহ বাবর, আর একটা হলো, একটু খেয়াল করবে, আপনার শোনা যাচ্ছে, কাবুলের বাদশাহ বাবর, আরেকজন হলেন ইব্রাহিম লোদি। বাবর এবং ইব্রাহিমের মধ্যে যুদ্ধ হয়। এই যুদ্ধে ইব্রাহিম লোদি পরাজয় বরণ করেন।
কে জিতে যায়? বাবর। আর এই জয়ের মধ্য দিয়েই মূলত আমাদের এই ভারতবর্ষে মোগল সাম্রাজ্যের সূচনা হয়। তাহলে আমি কথাটাকে একটু গুছিয়ে বলছি, এখনই লেখার দরকার নেই, আমি আবার বলছি। দিল্লির অদূরে যমুনা নদীর তীরে 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে সম্রাট বাবর মোগল সাম্রাজ্যের সূচনা করেন। তাহলে আপনাদের কাছে কি বিষয়টা বোঝা গেছে? এখানে অনেকগুলো তথ্য আছে যে পানিপথ কোন নদীর তীরে অবস্থিত, পরীক্ষায় আসতে পারে। তাহলে পানিপথ যমুনা নদীর তীরে অবস্থিত। পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়? পানিপথের প্রথম যুদ্ধ 1526 সালে হয়। তাইলে সম্রাট বাবর পূর্বে কোন দেশে ছিলেন, কোন জায়গার ছিলেন? তিনি ছিলেন কাবুলে। কাকে পরাজিত করে মোগল সাম্রাজ্যের সূচনা হয়? ইব্রাহিম লোদিকে পরাজিত করে মোগল সাম্রাজ্যের সূচনা হয়। তাহলে নানামুখী অ্যাঙ্গেল থেকে প্রশ্নগুলো আসতে পারে। তো আমরা এবার লাইনটা একটু লিখে নিব। আমরা খাতাগুলো আমি ধীরে ধীরে বলছি, আপনারা একটু লিখুন। লিখেন 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে সম্রাট বাবর মোগল সাম্রাজ্যের সূচনা করেন। আমি আবার বলছি, 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে বাবর মোগল সাম্রাজ্যের সূচনা করেন। ওকে, এবার একটু দেখেন লেখা নিশ্চয় হয়েছে। আপনাদের লেখা যদি হয়ে থাকে তাহলে আপনারা ওকে বলেন একটু, কেউ একজন ওকে বললে আমরা পরের লাইনে চলে যাব। আর যদি শেষ না হয়ে থাকে তাহলে আমি লাইনটা আবার বলবো। ওকে ফাইন, আই হোপ আপনাদের লেখা হয়েছে। এবার দেখেন, আমি আগেও বলছি, ক্লাসটা যদি আগে কারো করা থাকে বা আমি ক্লাসটা করিয়ে থাকি তাইলে আপনারা ক্লাসটা একটু রিভিশন হিসেবে একটু দেখেন, করেন, পুরো সময় জুড়ে আমাদের সাথে থাকেন। আর যারা ক্লাসটা নতুন করছেন তাদের জন্য তো অবশ্যই অনেক নতুন তথ্য অপেক্ষা করছে। আর যারা ক্লাসটা আগে করেছেন, আমি চেষ্টা করব আজকে ক্লাসের শেষ অংশে যখন আমরা ইংরেজি শাসন করব তখন নতুন কিছু তথ্য আপনাদের আগের তথ্যের সাথে অ্যাড করে দিবে, যে আপনাদের পরীক্ষার জন্য সহায়ক হয়। এবার একটা জিনিস দেখেন, আরেকটা প্রশ্ন এখান থেকে আসে, পিএসসির পরীক্ষায় আসছে, যে আগে একটু কাহিনীটা বলিনি। এই যুদ্ধে সম্রাট বাবরের সৈন্য সংখ্যা যা ছিল, ইব্রাহিমের সৈন্য সংখ্যা, ইব্রাহিম লোদির সৈন্য সংখ্যা ছিল তার থেকে অনেক বেশি। তারপরও সম্রাট বাবর এই যুদ্ধে জিতে যায়। এর পিছনে একটা রহস্য আছে। রহস্যটা হলো কামান। কামান, আপনারা যারা শুনতে একটু কষ্ট হচ্ছে আমি লিখে দিচ্ছি। কামান, আপনারা জানেন এটি একটি অস্ত্রের নাম, যে উপমহাদেশে এই পানিপথের প্রথম যুদ্ধে সর্বপ্রথম কামানের ব্যবহার করা হয়। আর ঠিক কামানের গোলার আঘাতেই ইব্রাহিম লোদির বিশাল সৈন্য সংখ্যা অল্প সময়ের মধ্যে কি করে পরাজয় স্বীকার করে নিতে বাধ্য হয়। তো এই প্রশ্নটা পরীক্ষায় আসছে যে কোন যুদ্ধে, উপমহাদেশের কোন যুদ্ধে প্রথম কামানের ব্যবহার করা হয়? পানিপথের প্রথম যুদ্ধ। তাহলে একটু লিখে নিই, এই যুদ্ধে, উপমহাদেশের এই যুদ্ধে প্রথমবারের মতন কামানের ব্যবহার করা হয়। আচ্ছা, আই হোপ আপনাদের লেখা হয়েছে। এবার দেখেন, সম্রাট বাবরকে নিয়ে আরেকটা প্রশ্ন আসতে পারে। সম্রাট বাবরের একটা আত্মজীবনীমূলক গ্রন্থ রয়েছে, এটা পরীক্ষায় আসে। এখন পর্যন্ত সেটা 17তম বিসিএস এবং 24তম বিসিএস দুইবার পরীক্ষায় আসছে, যে সম্রাট বাবরের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি? তো আপনারা যারা আছেন কেউ কি গ্রন্থটার নাম জানেন? জানলে আমাকে একটু কমেন্টে এসে দেখি কে কে জানেন, একটু লিখেন তো, দেখি কেউ পারেন কিনা। না পারলে সমস্যা নাই, আমরা বলে দিব। ওকে, তুজুকি বাবর, থ্যাংক ইউ, আপনার উত্তর একদমই সঠিক হয়েছে। তো যারা আমরা জানি না তারা একটু লিখে নি, বাবরের আত্মজীবনীমূলক গ্রন্থ তুজুকি বাবর। আচ্ছা, আশা করি আপনাদের লেখা হয়েছে। দেখেন, আমরা সমসাময়িক কালে দুইটা জায়গাকে একসাথে আলোচনা করব। এটা ধরে নিই আমাদের দিল্লি
আর মনে করেন এটা আমাদের বাংলা। আমি দুইটা অংশ কি একসাথে আলোচনা করলে আপনাদের ইতিহাসটা বুঝতে সুবিধা হবে। দেখেন, আমি যে সময়ের কথা বলছি সম্রাট বাবরের শাসনামল, এ সময়ে বাংলাটা ছিল মুঘলদের প্রভাব মুক্ত। বাংলার শাসক ছিলেন গিয়াসউদ্দিন মাহমুদ শাহ। এই তথ্যগুলো কিন্তু আপনাদের ইতিহাস বুঝতে সহায়তা করবে। আপনারা একটু মনে রাখার চেষ্টা করবেন। তো একটু লিখে নিন, আসলে নাইলে মনে থাকবে না। তাহলে একটু লিখে নিন, এই সময় বাংলা ছিল মুঘলদের প্রভাব মুক্ত। বাংলার শাসক ছিলেন গিয়াসউদ্দিন মাহমুদ শাহ। এ সময় বলতে আমি মূলত বুঝাচ্ছি সম্রাট বাবরের সময়। এ সময় লিখলাম, এই সময় বাংলা ছিল মুঘলদের প্রভাব মুক্ত আর বাংলার শাসক ছিলেন গিয়াসউদ্দিন মাহমুদ শাহ। ওকে ফাইন, আই হোপ আপনাদের লিখে হয়ে গেছে। তো সম্রাট বাবর নিয়ে আমাদের পড়াশোনা শেষ। আমরা সম্রাট বাবর নিয়ে একটা তথ্য জানি। সম্রাট বাবরের মৃত্যু, আপনি দেখেন মাত্র 4 বছর পর তার কি হয়। আমরা একটা ছোটবেলা একটা কবিতা পড়তাম, আপনাদের নিশ্চয় মনে আছে, জীবনের বিনিময়। যে সম্রাট বাবরের পুত্র হুমায়ুন, তার খুবই অসুখ, কিছুতেই তাকে সুস্থ করা যাচ্ছে না। তখন এক দরবেশ এসে বলল, সম্রাট বাবরকে বলল, আপনার সবচেয়ে প্রিয় বস্তুটি আপনি উৎসর্গ করেন। তখন তিনি ভেবে দেখলেন তার সবচেয়ে প্রিয় বস্তু হলো তার নিজের প্রাণ। তিনি আল্লাহর কাছে চাইলেন যে তার প্রাণের বিনিময় হলে তার সন্তান যেন সুস্থ হয়ে ওঠে। আল্লাহ তার এই চাওয়াটাকে কি করে নিলেন, কবুল করে নিলেন। এবং দেখা যাচ্ছে তিনি ধীরে ধীরে অসুস্থ হতে থাকেন এবং তার ছেলে, আমরা পরবর্তীতে যাকে নিয়ে আলোচনা করব, সম্রাট হুমায়ুন, তিনি ধীরে ধীরে কি হতে থাকেন, সুস্থ হতে থাকেন। এ হলো বাবরের মৃত্যু কাহিনী। তো সম্রাট বাবরকে নিয়ে শেষ করার আগে যে তথ্যগুলো আপনার খাতায় লিখেছেন, আমি তথ্যগুলোকে আবার একটু মিলিয়ে নেন। তাহলে মোগল সাম্রাজ্যের সূচনা হয়, যে প্রশ্নগুলো পরীক্ষায় আসার মতো, তাহলে মোগল সাম্রাজ্যের সূচনা হয় 1526। কোন যুদ্ধের মধ্য দিয়ে? পানিপথের প্রথম যুদ্ধ। আচ্ছা, এই পানিপথ কোন জায়গায় অবস্থিত? কোন নদীর তীরে? যমুনা নদীর তীরে অবস্থিত। তিনি কাকে পরাজিত করেন? তিনি ইব্রাহিম লোদিকে পরাজিত করেন, সম্রাট বাবর। এরপরে আমরা যেটা পড়েছি, এরপরে আমরা যেটা শিখেছি সেটি হলো এই যুদ্ধে, পানিপথের প্রথম যুদ্ধে কামানের ব্যবহার করা হয়। এরপরে আমরা শিখেছি বাবরের একটা আত্মজীবনী ছিল, তার নাম হলো তুজুক-ই-বাবর। এরপরে আমরা আরেকটা তথ্য শিখেছি, বাবরের শাসনামলে বাংলা ছিল মুঘলদের প্রভাব মুক্ত আর বাংলার শাসক ছিলেন গিয়াসউদ্দিন মাহমুদ শাহ। তাহলে পুরো বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে, আই হোপ। এবার আমরা বাবরটা শেষ করব, আমরা সম্রাট হুমায়ুনে চলে যাব। তো বাবর নিয়ে আশা করি যতটুকু লিখালাম পরীক্ষায় আসলে মাঝেই আসবে। ওকে ফাইন, বাবর শেষ। এবার আমরা যাকে নিয়ে আলোচনা করব তিনি হলেন হুমায়ুন। হুমায়ুনকে মাঝখানে একজন মানুষ পরাজিত করে, তার নাম হলো শের শাহ। তারপর হুমায়ুন পুনরায় এসে দিল্লি দখল করে। তাহলে হুমায়ুন দুইবার আসছে। প্রথমে হুমায়ুন ছিলেন, মাঝখানে শের শাহ চলে আসছে, পরে আবার হুমায়ুন চলে আসছে। এই তিনটা অংশ আমরা একসাথে আলোচনা করব। সময়কালটা হলো 1530 থেকে 1556। একটু আমরা টাইটেলে এই অংশটা একটু লিখে নিই যে হুমায়ুন, শের শাহ হুমায়ুন, 1530 সাল থেকে 1556 সাল। লেখা ক্লিয়ার না? আমার কাছে মনে হচ্ছে আপনার যদি মানে কি নেটওয়ার্কে একটু সমস্যা হয়ে থাকে বা কল এসে থাকে, এই জন্য লেখাগুলো ক্লিয়ার হবে না। এরকম একটু পরে ঠিক হয়ে যাবে। এখন কি লেখাটা ঠিক আছে? জি, ওকে ফাইন। তাহলে আমরা আমাদের পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যাই। এবার দেখেন হুমায়ুন, শের শাহ হুমায়ুন, আমরা মূলত এবার 1530 সাল থেকে
1556 সাল নিয়ে পড়াশোনা করব। সেই সাল নিয়ে একটু বলিনি, আপনাদের নিশ্চয় মনে আছে, আপনারা বারবার একটু বড় করে লিখবেন। ওকে ফাইন, আমি একটু বড় করে লিখবো। আপনারা নিশ্চয়ই এই অংশটা, আমি একটু আগে 2টা মানচিত্র এঁকেছি, এই মানচিত্রগুলো কিন্তু এক্সাক্ট মানচিত্র না, আমাদের বুঝার সুবিধার্থে। ধরে নেন এটা দিল্লি, আর এই অংশটা হলো বাংলা। আপনাদের বুঝার সুবিধার্থে একটু বলবো, একটু খেয়াল করে দেখেন, দিল্লি এবং বাংলা। আমরা একটু আগে বলেছি সম্রাট বাবরের সময় বাংলার শাসক ছিল গিয়াসউদ্দিন মাহমুদ শাহ। আপনাদের নিশ্চয়ই সেটা মনে আছে। প্রথমে পুরো ঘটনাটা একটু শুনেন, তারপর আমরা যদি কাজ করি বা লিখি তাইলে আমাদের বুঝতে সুবিধা হবে। শেরশাহ কোত্থেকে আসে? হুমায়ুন 1530 সালে সিংহাসনে বসে, ঠিক আছে, কিন্তু হুমায়ুন হলো মোগল সাম্রাজ্যের সবচেয়ে উদাসীনতম সম্রাট। রাজ্যে কোথায় শাসন ব্যবস্থা কি করা উচিত এসব বিষয়ে তিনি বরাবরই উদ্বিগ্ন ছিলেন। তিনি তার কাব্য সাধনায়, কাব্য লিখায় বা কবিতা পড়ায় বা বিভিন্ন ধরনের খেলাধুলা নিয়ে সবসময় ব্যস্ত থাকতেন। রাজ্যের যে শাসনতন্ত্র বা কিভাবে শাসন করা হবে, কিভাবে শাসন করা উচিত, এসব বিষয়ে তিনি বরাবরই কি ছিলেন? উদাসীন ছিলেন। তো সেই সুযোগে শেরশাহ দখল করে নিন। শেরশাহ কিভাবে দখল করেছিল সেই বিষয়টাতে আমরা আসবো। একটু খেয়াল করবেন, 1538 সালে শেরশাহ প্রথমে বাংলাটা দখল করে নিন। 1538 সালে। তো হুমায়ুনের উচিত ছিল তিনি এই দিল্লি সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। তাহলে শেরশাহ প্রথমে বাংলা দখল করেন কত সালে? 1538 সালে। হুমায়ুন কিন্তু বাংলা তার চলে যাওয়ার পর প্রতিবেশী রাষ্ট্র, যদি এটা তার অধীনে ছিল না, তিনি বিন্দু মাত্র কি হলেন না, বিচলিত হলেন না। তো 1539 সালে শেরশাহ আবার বিহার আক্রমণ করলেন। বিহারের চৌসা যুদ্ধ হলো শেরশাহ এবং হুমায়ুনের মধ্যে। শেরশাহ এই অঞ্চলটা হারিয়ে ফেললেন, হুমায়ুন এই অঞ্চলটা হারিয়ে ফেললেন, শেরশাহ জিতে গেলেন। এরপর হুমায়ুনের উচিত ছিল দিল্লিকে নিরাপত্তা দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, কিন্তু তিনি তখন উদাসীন। 1540 সালে আবার যুদ্ধ হল। এবারের যুদ্ধ হলো কৌনাজের বিলগ্রাম। এই যুদ্ধেও শেরশাহর নিকট হুমায়ুন পরাজিত হয়। তাহলে একটু চিন্তা করে দেখেন, 1539 সালে বিহারের চৌসা এবং 1540 সালে কৌনাজের বিলগ্রাম, পরপর 2 যুদ্ধে হুমায়ুন শেরশাহর নিকট পরাজিত হয়। পরাজিত হওয়ার পর হুমায়ুন ইরানে চলে যান। হুমায়ুন কোথায় চলে যান? ইরানে। আর এই সুযোগে দিল্লি দখল করে নেন শেরশাহ। মূলত এভাবেই হুমায়ুনের মাঝখান দিয়ে শেরশাহটা ঢুকে যায়। পরবর্তীতে শেরশাহ যখন মারা যায়, হুমায়ুন পুনরায় এটা উদ্ধার করার জন্য প্রচেষ্টা গ্রহণ করেন এবং তিনি সফল হন। তো আপনারা যদি বিষয়টা বুঝে থাকেন তাহলে আমরা একটু লেখা শুরু করব। একটু লিখে আমরা দেখেন, 1538 সালে গিয়াসউদ্দিন মাহমুদ শাহকে হারিয়ে শেরশাহ বাংলা দখল করে। 1538 সালে গিয়াসউদ্দিন মাহমুদ শাহকে হারিয়ে শেরশাহ বাংলা দখল করে। 1539 সালে বিহারের চৌসা এবং 1540 সালে কৌনাজের বিলগ্রাম, এই 2 যুদ্ধে শেরশাহ হুমায়ুনকে পরাজিত করলে হুমায়ুন ইরানে পালিয়ে যান।
আপনাদের কাছে কি এতটুকু ক্লিয়ার হয়েছে? আমি আবারও বলে দিচ্ছি, দেখেন আমরা হুমায়ুন, শেরশাহ, হুমায়ুন এই তিনটা অংশ একসাথে আলোচনা করতে যাচ্ছি। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি শেরশাহকে শুরুতে আমি নিয়ে আসছি। 1538 সালে শেরশাহ প্রথমে বাংলা দখল করেন। বাংলা দখল করার পর হুমায়ুনের সাথে তার দুইটা যুদ্ধ হয়। 1539 সালে হয় বিহারের চৌসা যুদ্ধ, আর 1540 সালে হয় কৌনাজের বিলগ্রাম যুদ্ধ। এই দুইটা যুদ্ধেও হুমায়ুন শেরশাহর নিকট পরাজিত হয়। পরপর দুই যুদ্ধে পরাজিত হয়ে হুমায়ুন ইরানে পালিয়ে যান, আর এই সুযোগে শেরশাহ বাংলাটা দখল করে নেন। তাহলে আপনারা যদি এতটুকু বুঝে থাকেন, তাহলে আপনাদের আমি পরবর্তী অংশে যাব। আপনারা একটু আমাকে জানাবেন প্লিজ বিষয়টা বুঝছেন কিনা। আচ্ছা, ওকে ফাইন, আমি একটু আস্তে আস্তে বলছি। এতটুকু যদি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে থাকে, আমরা তাহলে পরের অংশে যাব। বোর্ডটাকে ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে? জি, থ্যাংক ইউ। আর যারা আছেন ক্লিয়ার? হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। যেহেতু এটা ইতিহাস, আমি একটা কথা বলবো, আপনারা শোনার সাথে সাথে না লিখে আগে বিষয়টাকে আমরা বুঝবো, দেন আমরা তারপর লিখবো। একজন বললেন স্যার আবার বলেন, ওকে ফাইন, আমি আবার বিষয়টাকে আপনাদের কাছে ক্লিয়ার করে নিচ্ছি। আপনারা যারা বুঝেছেন তারও আবার বিষয়টা একটু শুনেন। আমরা তিনজনকে একসাথে আলোচনা করা শুরু করলাম। এই তিনজন হলো তিনজন না, বেসিক্যালি মানুষ দুইজন, যে হুমায়ুন, মাঝখানে শেরশাহ, আবার শেষে হুমায়ুন। শেরশাহ কোত্থেকে আসলো এই অংশটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। তাহলে আমরা একটু মনোযোগ সহকারে শুনি। আমরা জানি বাংলাটা ছিল মুঘলদের প্রভাবমুক্ত। সম্রাট বাবরের সময় বাংলা শাসক ছিল গিয়াসউদ্দিন মাহমুদ শাহ। তো 1538 সালে শেরশাহ গিয়াসউদ্দিনকে হারিয়ে বাংলা দখল করেন। বাংলা দখল করার পর তার টার্গেট হলো দিল্লি দখল করা। তো দিল্লির সম্রাট তখন কে? দিল্লির সম্রাট তখন হুমায়ুন। 1539 সালে হুমায়ুনের সাথে তার একটা যুদ্ধ হলো। যুদ্ধের নাম হলো বিহারের চৌসা যুদ্ধ। এই যুদ্ধে হুমায়ুন পরাজয় বরণ করে। 1540 সালে আরেকটা যুদ্ধ হয় হুমায়ুনের সাথে। এবারের যুদ্ধটা হয় বিলগ্রাম যুদ্ধ। এই যুদ্ধে হুমায়ুন শেরশাহর নিকট পরাজিত হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি পরপর 2 বছর দুইটা যুদ্ধে শেরশাহর নিকট হুমায়ুন পরাজিত হয়। এই দুইটা যুদ্ধ পরাজয়ের পর তিনি তার প্রাণ রক্ষার সাথে ইরানে পালিয়ে যান। ইরানে পালিয়ে যাওয়ার পর দিল্লির মসনদ দখল করে নেন শেরশাহ। তাহলে এতটুকু কি আপনাদের কাছে এবার ক্লিয়ার হয়েছে? যারা প্রথমে বুঝেন নাই তারা কি এবার ঠিক আছে? ওকে, আই হোপ আপনাদের এই বিষয়টা ঠিক আছে। আমি পরের অংশে যাচ্ছি। তাহলে এখন বলুন তো, এখন দিল্লির মসনদে কে আছে? কে? শেরশাহ। ওকে ফাইন, একজন বললেন জি স্যার। তাহলে আমরা আগাচ্ছি। শেরশাহ। এবার একটু খাতা খুলে আমরা লিখবো। দেখেন, শেরশাহ সিংহাসনে বসে কি করল? শেরশাহ সিংহাসনে বসে তিনি এই প্রশ্নগুলো, আমি এখন যে তথ্য দিব এগুলো বিসিএস এ একাধিকবার আসছে। তিনি একটা ঐতিহাসিক রোড নির্মাণ করলেন। সেই রোডের নাম হলো গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। এই প্রশ্নটা অনেকবার পরীক্ষায় আসছে যে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করেন কি? শেরশাহ। এছাড়াও তার আরেকটা কীর্তি রয়েছে, তিনি ঘোড়ার ডাক প্রচলন করেন। তো একটু আমরা লিখে নিই। লিখেন, সিংহাসনে বসে শেরশাহ সিংহাসনে বসে এবং ঘোড়ার ডাক প্রচলন করেন। এখানে একটা মজার কাহিনী আছে। দেখেন, আমি যারা ক্লাসরুমে ক্লাসটা করেন তাদেরকে আমি বলি প্রায় এই ঘটনাটা, যে হুমায়ুন যখন ইরানে পালিয়ে যাচ্ছে, তিনি তার ছোট স্ত্রীকে নিয়ে যান ইরানের পথে। তার অন্যান্য স্ত্রীরা কিন্তু রাজপ্রাসাদে ছিল। তো তারা সবাই ভয়ে ছিল যে শেরশাহ সবকিছু দখল করে নিয়েছে। এখন তিনি রাজপ্রাসাদে এসে যদি হুমায়ুনের অন্যান্য স্ত্রী কন্যাদের সাথে খারাপ ব্যবহার করে, তাহলে তো এটা তাদের মান সম্মানের বিষয়। তো আসলে তৎকালীন সময় এমনই ছিল যে যে যুদ্ধে হেরে যেত, তার স্ত্রী কন্যাদের সাথে যে জিতে যায়
সে অনেক খারাপ ব্যবহার করতো, তাদেরকে দাসী হিসেবে রাখতো অনেক সময়। তো হুমায়ুনের স্ত্রীরা এরকম একটা আশঙ্কার মধ্যে ছিল, কিন্তু সে একদমই অন্যরকম ছিলেন। তিনি সিংহাসনে বসে তাদেরকে ডেকে পাঠালেন, বললেন আমি খবর পেয়েছি হুমায়ুন ইরানের পথে আছে, আমি আপনাদেরকে ওয়াদা করছি, আপনাদের এই ভাই আপনাদের কাছে ওয়াদা করছে যে আপনাদের সসম্মানে ওনাদের কাছে পৌঁছে দেওয়া হবে, যতদিন না পৌঁছাতে পারছি ততদিন আপনারা আমার আতিথ্য গ্রহণ করবেন। তো এত চমৎকার ভাবে তিনি ব্যবহার করেছেন যে হুমায়ুনের স্ত্রীরা তার কাছে মুগ্ধ হয়ে গেছে তার এই আচরণে। তখন তারা আল্লাহর কাছে 2 হাত তুলে মুনাজাত করছে যে হে আল্লাহ, এই যে শেরশাহ যে আমার সাথে এত ভালো ব্যবহার করেছে, আমাদের সাথে এত ভালো ব্যবহার করেছে, এই মহান যোদ্ধা যাতে কোন যুদ্ধে পরাজিত না হয়। তো আল্লাহ তাদের দোয়াটা কিন্তু কবুল করে ফেলছে। এই কারণে হুমায়ুন ইরান থেকে মাঝে মাঝে অনেকবার চেষ্টা করে দেখছে কি উদ্ধার করতে, দিল্লি উদ্ধার করতে, কিন্তু তিনি পারেন নাই। কারণ শেরশাহ যতদিন বেঁচে ছিলেন এরপরে তিনি আর কখনো কোনো যুদ্ধে কি হননি, পরাজিত হননি। তাহলে শেরশাহ মারা গেল কিভাবে? দেখেন, শেরশাহ বিস্ফোরকের আঘাতে মারা যায়, এবং তিনি মারা যাওয়ার পর তার সন্তানদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব দেখা দেয়, আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে হুমায়ুন পুনরায় দিল্লি উদ্ধার করে। হুমায়ুন যখন দিল্লি উদ্ধার করছে তখন বৈরাম খাঁ, আমরা একটা নতুন একটা ঐতিহাসিক চরিত্রের সাথে পরিচিত হব, বৈরাম খাঁ। হুমায়ুনের একদম একনিষ্ঠ বলতে পারে, একনিষ্ঠ সৈনিক বলতে পারে। এই বৈরাম খাঁর সহযোগিতা নিয়ে হুমায়ুন পুনরায় দিল্লি উদ্ধার করে। তো আমরা একটু লিখি, আমরা কয়েকটা তথ্য লিখলাম। আসলে এই 3টা পার্টকে একসাথে আলোচনা করতে গিয়ে আপনাদের হয়তো একটু অসুবিধা হচ্ছে, একটু লিখে নিই, আমি শেষে আবার সবগুলো যখন ক্লোজ করবো তখন আপনাদের বুঝিয়ে বলবো। তো আমরা ওই অংশটা নিশ্চয়ই লিখতাম যে শেরশাহ সিংহাসনে বসেই কোন রোড নির্মাণ করছে, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করছে। তিনি এছাড়াও কি করেছেন, তিনি ঘোড়ার ডাক প্রচলন করেছেন। এই 2টা তথ্য বিসিএস এ এখন পর্যন্ত 3বার আসছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য, এটা লিখে রাখবেন। এটা লেখার পর আমরা লিখবো যে, লিখেন একটু, 1555 সালে বিস্ফোরকের আঘাতে শেরশাহ মৃত্যুবরণ করে। বিস্ফোরকের আঘাতে শেরশাহ মৃত্যুবরণ করে এবং হুমায়ুন বৈরাম খাঁর সহযোগিতা নিয়ে দিল্লি উদ্ধার করে। হুমায়ুন বৈরাম খাঁর সহযোগিতা নিয়ে দিল্লি উদ্ধার করে। লেখা হয়েছে? যদি লেখা হয়ে থাকে তাহলে একটু যে ওকে লিখলে আমি বুঝবো আপনাদের লেখা হয়েছে। ওকে ওকে জি ওকে ফাইন। ওকে আপনার লেখা হয়েছে, নুরুল ইসলাম, হ্যাঁ আপনার লেখা হয়েছে। আমি আশা করি আপনাদের লেখা হয়ে গিয়েছে। তো যাদের একটু তথ্য মিসিং আছে বা যারা একটু লিখতে পারেননি, আমরা যখন শেষে একসাথে বিষয়গুলো বলবো আশা করি তখন আপনারা মিলিয়ে নিতে সুবিধা হবে। তাহলে এখন বলেন তো, আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমি আবার একটু বলছি, প্রথমেই এই বাংলাটা ছিল মোগলদের প্রভাব মুক্ত সম্রাট বাবরের সময়। তো 1538 সালে শেষ কাজ শুরুতেই কিন্তু এই বাংলাটা দখল করছে। এরপর 1539 সালে তিনি বিহারের চৌসা যুদ্ধে এবং 1540 সালে কৌনাজের বিলগাম যুদ্ধে, এই 2টা যুদ্ধে শেরশাহ হুমায়ুনকে পরাজিত করে। হুমায়ুন ইরানে পালিয়ে গেলে শেরশাহ দিল্লিতে দখল করে দিল। সিংহাসনে বসেই তিনি গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করছেন এবং ঘোড়ার ডাক প্রচলন করছেন। পরবর্তীতে শেরশাহ মারা গেলে বৈরাম খাঁর সহযোগিতা নিয়ে হুমায়ুন পুনরায় দিল্লি উদ্ধার করেন। আমার মূল তথ্য ছিল এতটুকু। তাহলে একটা কথা খেয়াল করেন, শেরশাহ বাংলাটা দখল করছে এবং শেরশাহ যখন শেষ তখন নিশ্চয়ই বাংলাটা কাদের অধীনে? বাংলাটা এখন মোগলদের অধীনে, মোগল সম্রাট হুমায়ুনের অধীনে। তো দীর্ঘদিন তিনি ইরানে ছিলেন, দিল্লিতে আসলেন, আবার তিনি সম্রাট, কিন্তু হঠাৎ করেই তিনি অসুস্থ হয়ে গেলেন। তো একজন বড় ডাক্তার তাকে বললো আপনার বায়ু পরিবর্তন করা আবশ্যক, কোথা থেকে বেরিয়ে আসেন, ঘুরে আসেন। তখন হুমায়ুন
এই বাংলায় বেড়াতে আসছে। বাংলায় বেড়াতে এসে তিনি বাংলার ফুল, পাখি, নদী, জল সবকিছু দেখলেন এবং এতটাই মুগ্ধ হয়ে গেলেন তিনি বাংলার নাম দিয়ে দিলেন জান্নাতাবাদ। এই প্রশ্নটা পরীক্ষায় 4 বার আসছে। তো এটা আমরা অবশ্যই লিখে রাখবো যে কোন মুঘল সম্রাট বাংলার নাম দিয়েছে জান্নাতাবাদ। হুমায়ুন। তাহলে লিখেন হুমায়ুন বাংলার নাম দেন জান্নাতাবাদ। সরি, একটু আগে কে প্রশ্ন করেছিলেন, আবার প্রশ্নটা করেন। বাংলার নাম দিয়েছেন আমাদের। এখন কি শোনা যাচ্ছে? ওকে, ফাইন। তাহলে আমি কথাগুলো আবার একটু বলে নিচ্ছি, তো আপনারা বুঝতে আশা করি কোনো সমস্যা হবে না। একটু খেয়াল করে না, আমি পুরো বিষয়টাকে আবার আপনাদের কাছে ক্লিয়ার করে দিচ্ছি, কোনো সমস্যা নাই। দেখেন, আমরা যেখান থেকে আসলাম, হুমায়ুন আবার তিনি কি করলেন? তিনি দিল্লি উদ্ধার করলেন। কার সহযোগিতা নিয়ে? বৈরাম খাঁর সহযোগিতা নিয়ে। বাংলার নাম দিয়েছেন জান্নাতাবাদ। এই কথাটুকু থেকে আপনারা বুঝতে পারেন যে আমি এরপর থেকে আবার বলছি যে হুমায়ুন তখন অসুস্থ হয়ে গেলে তিনি বাংলায় বেড়াতে আসেন এবং বাংলার রূপে তিনি মুগ্ধ হয়ে বাংলার নাম দিয়ে দেন জান্নাতাবাদ। এতটুকু তো ক্লিয়ার? ওকে। এরপর দেখেন, 1 বছর পরে একটা ঘটনা, 1556 সাল, হুমায়ুন তিনি তার ব্যক্তিগত পাঠাগারে বসে কাব্য সাধনা করছেন, কবিতা করছেন। এমন সময় তার এক খাসবৃত্ত এসে বলল, জাহাপনা, নামাজের সময় তো শেষ হয়ে যাচ্ছে, আপনি কি নামাজ আদায় করবেন না? তো এই কথাটা শুনে হুমায়ুন তাড়াতাড়ি নামাজ ঘর থেকে বের হলেন, নামাজ ঘরের দিকে ছুটে যাচ্ছিলেন তার পাঠাগার থেকে বের হয়ে, এবং দ্রুত করতে গিয়ে তিনি সিঁড়ি থেকে পড়ে যান। সিঁড়ি থেকে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে এর কারণেই তার মৃত্যু হয়। তাইলে হুমায়ুনের মৃত্যু কিভাবে হয়? সিঁড়ি পড়ে। তাই লিখেন 1556 সালে সিঁড়ি থেকে পড়ে হুমায়ুন মৃত্যুবরণ করেন। 1556 সালে সিঁড়ি থেকে পড়ে হুমায়ুন মৃত্যুবরণ করেন। 1556 সালে সিঁড়ি থেকে পড়ে হুমায়ুন মৃত্যুবরণ করেন। আমরা হুমায়ুনকে নিয়ে শেষ করব, আমরা এরপর চলে যাব আকবরের কাছে। তবে তিনি মারা যাওয়ার আগে দেখেন তিনি বৈরাম খাঁকে বললেন যে দেখো, আমার ছেলে আকবর, সে খুবই অল্প বয়স, তুমি আমার রক্ত ছেড়ে শপথ করো, যতদিন তুমি বেঁচে থাকো আকবরকে তুমি কি করবা? সহায়তা করবা। এবং এই বৈরাম খাঁ কিন্তু হুমায়ুনকে সেই কথাটা দিয়েছিল। তো আমরা হুমায়ুন পর্বটা শেষ করব, তার আগে আপনারা খাতার সাথে একটু মিলিয়ে নেন, প্লিজ মিলিয়ে নেন। যদি আপনারা ওকে বলেন তাইলে আমি পরের অংশে যাব। আমরা প্রথমে বাবরকে নিয়ে পড়ছি, এরপর হুমায়ুন নিয়ে যে তথ্যগুলো গুরুত্বপূর্ণ আমি আবার বলছি। শের শাহ প্রথমে বাংলা দখল করে 1538 সালে। হুমায়ুনকে প্রথম যে যুদ্ধে পরাজিত করে সেটা হলো বিহারের চৌসা যুদ্ধ 1539 সালে। পরে যে যুদ্ধে পরাজিত করে সেটা হলো কৌনাজের বিলগ্রাম যুদ্ধে 1540 সালে। পরপর দুইটা যুদ্ধে পরাজিত হয়ে হুমায়ুন কোথায় পালিয়ে যায়? ইরানে পালিয়ে যায়। আর এই সুযোগে শের শাহ দিল্লি দখল করেন। দিল্লি দখল করার পর তিনি বাংলার নাম দেন জান্নাতাবাদ। দেখা যাচ্ছে না বোধহয়। বাংলার নাম দেন জান্নাতাবাদ। সমস্যা
ওকে, আশা করি বিষয়টা আপনাদের কাছে বোঝা হয়ে গিয়েছে। আমরা ঠিক আছে, এখন আশা করি ক্লিয়ার আছে। আমরা হুমায়ুনকে শেষ করবো। আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, হুমায়ুন নিয়ে কি আপনাদের কোনো প্রশ্ন আছে? যদি প্রশ্ন থাকে তাহলে আপনারা বলতে পারেন। না, ওকে ফাইন। টুকু আপনার কোনো প্রশ্ন নাই। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে বা কোনো অংশ কেউ যদি না বুঝে থাকেন, ওকে ফাইন, তাহলে আমরা পরের অংশে চলে যাচ্ছি। আমরা যাকে নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, আকবর। আমরা এবার আকবরকে নিয়ে পড়ব। তাহলে আমরা এখন পর্যন্ত সবার শুরুতে বাবরকে নিয়ে আলোচনা করেছি, হুমায়ুনকে নিয়ে আলোচনা করেছি, মাঝখানে শেরশাহ আসে, শেরশাহকে পরাজিত করে আবার হুমায়ুনকে নিয়ে আলোচনা করেছি। এবার আমরা যাকে নিয়ে আলোচনা করব, সবচেয়ে বেশি প্রশ্ন যার থেকে আসে, সেটা হলো সম্রাট আকবর। সম্রাট আকবর সময়কালটা হবে 1500, আমাকে একটু পানি খাওয়ান শুনুন ভাই, 1556 সাল থেকে 1605। সাল থেকে 1605। তো যাই হোক, আমরা আকবরকে নিয়ে পড়বো। তার আগে একটু কথা বলে দিচ্ছি যে দেখেন, চাকরিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি বারবার করে বলি আপনাদের, এই অনলাইনে ক্লাস করা, ধৈর্য নিয়ে অপেক্ষা করা, সবই কষ্ট। তার থেকে অনেক বেশি কষ্ট কিন্তু বেকার থাকা। আমি এটা বুঝি, কারণ আমরা যারা কোচিং করি, যারা একটা চাকরির স্বপ্ন দেখি, তাদের কাছে যদি অনেক টাকা থাকতো, তারা কিন্তু চাকরির পিছনে এত কষ্ট করতাম না, তারা ব্যবসার পিছনে ছুটতাম। তো সেই জন্য আমি জানি যারা আপনারা কোচিং করছেন, তাদের টার্গেট হলো একটা প্রত্যাশিত মানে একটা ভালো মানের একটা চাকরি পাওয়া, এবং নিজের পরিবারের যে সকল সমস্যা আছে, যে সকল কষ্ট আছে, নিজেকে অ্যাক্টিভলি সেখানে ভূমিকা রাখা। তো পড়াশোনা কষ্ট, তার থেকে বেশি কষ্ট বেকার থাকা, এটা আমরা জানি। সেজন্য আমরা যাতে বেকার না থাকি, এই জন্য পড়াশোনাটা যাতে নিজের সাথে নিজে আমরা ফাঁকি না দিয়ে, এই জিনিসটা সবসময় চিন্তা করতে হবে। কষ্ট করেও আমাদের পড়াশোনাটা ধরে রাখতে হবে, কারণ সবচেয়ে বেশি কষ্ট পৃথিবীতে, মনে রাখবেন, পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট হলো বেকার থাকা। আপনার কাছে পড়াশোনা কষ্ট মনে হতে পারে, তাইলে আমরা যাতে বেকার না থাকি, সেজন্য আমাদের পড়াশোনাটাকে চালিয়ে নিতে হবে। আর একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীতে আসলে কেউ কাউকে চাকরি দেয় না। যারা চাকরি দিবে বলে আপনাদেরকে, যারা চাকরি দিবে, আপনি যে মানে চাকরি প্রত্যাশা করেন, সেই মানে চাকরি কিন্তু কেউ আপনাকে দিতে পারবে না। চাকরির জিনিসটা আপনাকে অর্জন করে নিতে হবে। ইনফ্যাক্ট আমার জীবনেও তাই। আমি যখন অনার্সে পড়াশোনা করি, আমার চাচা বলছে তার এক রিলেটিভ একটা ব্যাংকের ডিরেক্টর, তিনি সেখানে আমার চাকরির ব্যবস্থা করে দিবেন। তা আমার মামা, তারও আবার একটা রিলেটিভ, একজন খুব ক্লোজ ফ্রেন্ড, তিনি আরেকটা ব্যাংকের ডিরেক্টর, তিনি আরেকটা ব্যাংকে আমার চাকরি ম্যানেজ করে দিবেন। তো আমি অনার্স পড়ার সময় চিন্তা করতাম, আমি কার চাকরিটা নিব। যদি চাচার চাকরিটা নিই, মামা মনে কষ্ট পাবে, মামার চাকরি নিলে কাকা মনে কষ্ট পাবে। তো যখন আমি অনার্স কমপ্লিট করলাম, মাস্টার করছি, যখন ওনাদের কাছে যখন সিভি নিয়ে গেলাম, দেখলাম কেউ আসলে আর চাকরি দিতে পারে না। আসলে ভাবে আগ্রহী ছিল না, ওনারা আন্তরিকও ছিল। কিন্তু আমার নিজের চেষ্টায় আমি চাকরিটা অর্জন করে নিতে হয়েছে। আসলে আমি একটু বলে নিচ্ছি আপনাকে, অনেকে অনেক প্রত্যাশা দিবে, অনেক কথা দিবে, কিন্তু দিন শেষে সংগ্রামটা একান্তই আপনার। সেই জন্য আমি বারবার করে বলবো, পড়াশোনা কষ্ট ঠিক আছে, কিন্তু মনে রাখবেন সবচেয়ে কষ্ট কিন্তু বেকার থাকা। তাই আমাদের পড়াশোনাটাকে কি করতে হবে, ভালো করে করতে হবে। ওকে, আমরা পড়াশোনায় চলে আসি। আমরা যার কথা বলছিলাম, আকবর, যার থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। তার হুমায়ুন কিভাবে মারা গেছে, সিঁড়ি থেকে পড়ে, অপ্রত্যাশিত মূল্য, তখন মৃত্যু। তখন সম্রাট আকবরের বয়স ছিল মাত্র 13 বছর। এই প্রশ্নটা পরীক্ষায় আসে যে সম্রাট আকবর কত বছর বয়সে সিংহাসনে বসেছিলেন। তাহলে আমরা একটু লিখে নিই, সম্রাট আকবর 13 বছর বয়সে সিংহাসনে বসেছিলেন। তো 13 বছর বয়সে একটা ছেলে দিল্লির সম্রাট, সদ্য পিতৃহারা ছেলে। তো আশেপাশে যারা আছে সবাই দেখলো এই সুযোগ,
এখনই দিল্লিকে কি করে নেওয়া যায়, দখল করে নেওয়া যায়। তখন তারা সবাই মিলে দিল্লি আক্রমণ করলো। সম্রাট আকবরের সাথে একটা যুদ্ধ হলো, আবার সেই যমুনা নদীর তীরে পানিপথে এই যুদ্ধটা হয়। আমি এখনকার যে যুদ্ধটা বলছি সেটা হলো পানিপথের দ্বিতীয় যুদ্ধ। এটি হয় 1556 সালে। দেখেন, সম্রাট আকবর যে বছর সিংহাসনে বসছে ঠিক সেই বছরই এই যুদ্ধটা হয়। একটা জিনিস খেয়াল করেন, আমি আবার বলছি, সম্রাট আকবর 1556 সালে সিংহাসনে যখন বসে তার বয়স ছিল মাত্র 13 বছর। সদ্য পিতাহারা এই ছেলেটি একই বছর একটি ঐতিহাসিক যুদ্ধ করে, সেটি হলো পানিপথের দ্বিতীয় যুদ্ধ। সেটি হয় 1556 সালে, একই বছর। এই যুদ্ধে দেখেন, এই যাত্রায় আকবরকে যিনি রক্ষা করেন তার নাম হলো বৈরাম খাঁ। দেখেন, বিরোধী শিবিরের নেতৃত্ব দিচ্ছিল রাজপুতের বীর হিমু, মুঘলদের বিরোধী। এই যুদ্ধে মুঘলদের পরাজয় প্রায় নিশ্চিত, তারা হেরে যাবে। এমন একটা সময় বৈরাম খাঁ দূর থেকে তীর নিক্ষেপ করে, সেই তীর গিয়ে পড়ে হাতির উপর বসে থাকা হিমুর কপালের ঠিক মাঝখানটায়। যখন বিরোধী শিবিরের এত বড় নেতা প্রধান সেনাপতি কি হলো, মৃত্যুর কোলে ঢলে পড়লো, তখন তার সৈন্যরা ছত্রভঙ্গ হয়ে যায়। মূলত বৈরাম খাঁর বীরত্বেই এই যাত্রায় আকবর পানিপথের দ্বিতীয় যুদ্ধে জয়লাভ করে। তো আমরা এখান থেকে যে তথ্যটা লিখবো, প্রথমে লিখবো সম্রাট আকবর 13 বছর বয়সে সিংহাসনে বসে। এতটুকু লেখার পর আমরা একটু লিখে নিই, আমি যে কথাটা বলছি প্রথমে খাতায় লিখে নিন, তারপর আমি বুঝে আপনাদের আবার বলবো। লিখেন, 1556 সালে বৈরাম খাঁর বীরত্বে, লিখছেন 1556 সালে বৈরাম খাঁর বীরত্বে মোগলরা পানিপথের দ্বিতীয় যুদ্ধে জয়লাভ করে। ওকে, লেখা যদি হয়ে থাকে তাহলে একটা কমেন্ট করেন। ওকে, তাহলে আমি পরের অংশে চলে যাব। জি, ওকে ওকে ফাইন। তাহলে এবার পরের অংশ মনোযোগ সহকারে শুনে দেখেন। আকবর কিন্তু অনেক চালাক। একটা সময় পর, এই 3-4 বছর পর, তার বয়স যখন 17 বছর, এটা 1560 সালের কথা, তার মনে হলো এখন তাকে যদি পরাজিত করে কেউ করতেই পারে, আশেপাশে একজনই আছে, সেটা হলো তার প্রধান সেনাপতি বৈরাম খাঁ। কারণ এই বৈরাম খাঁয়ের প্রতি সৈন্যদের অগাধ বিশ্বাস, এবং এলাকার যে সকল জনগণ আছে তারাও বৈরাম খাঁকে খুবই ভালোবাসে। তখন সে চিন্তা করলো তার জন্য হুমকি স্বরূপ একজনই আছে, সে হলো তার সেনাপতি বৈরাম খাঁ। আকবর বৈরাম খাঁকে ডেকে পাঠান, ডেকে বললেন, দেখেন, আপনি আমার জন্য অনেক কিছু করেছেন, আমার বাবার আপনি বন্ধু সম ছিলেন, এখন আপনাকে আমার দরকার নেই, আপনি যথেষ্ট পরিমাণে বৃদ্ধ হয়ে গেছেন। কিন্তু আপনাদের নিশ্চয় মনে আছে, আমি আগেও বলেছি যে আকবরের বাবা হুমায়ুন মারা যাওয়ার সময় বৈরাম খাঁকে বলেছিল যে তুমি যতদিন বেঁচে থাকো ততদিন আকবরকে দেখে রাখবা। তো এই কথাটাই বৈরাম খাঁ আকবরকে মনে করিয়ে দিল যে আপনি চাইলেই আমাকে সরাতে পারবেন না, কারণ আমি আপনার বাবাকে কথা দিয়েছি আমি যতদিন বেঁচে থাকি ততদিন আমি মোগল শিবিরে থাকবো। এই কথাটা শুনে আকবর মনে মনে কিছুটা ভয় পেয়ে যায়। সে তাৎক্ষণিকভাবে বিষয়টাকে ওভাবে হালকাভাবে নিলেও মনে মনে পরিকল্পনা করতে থাকে কিভাবে বৈরাম খাঁকে শায়েস্তা করা যায়। তো 1560 সালে এক সময় তিনি বৈরাম খাঁকে সকাল সকাল ডেকে পাঠালেন, ডেকে বললেন, আমার বাবাকে স্বপ্ন দেখেছি, অর্থাৎ হুমায়ুনকে স্বপ্ন দেখেছি, তিনি বলেছেন যে তার জন্য আপনি বা আমি যদি কেউ হজ পালন করতে যাই তাহলে তার আত্মাটা অনেক শান্তি পাবে। তো এই কথা শুনে বৈরাম খাঁ হজের উদ্দেশ্যে তখনই যাত্রা দিচ্ছে। কিন্তু আকবর বললেন, আপনি একটু থামবেন, 2-3 দিন অপেক্ষা করেন, সামনে জুমাবার, জুমার নামাজ পড়ে আপনি হজে যাত্রা করিয়ে আপনার জন্য একটা কাফেলা রেডি করে দিন। তো বৈরাম খাঁ কয়েকজন কাফেলা নিয়ে তিনি জুমার নামাজ পড়ে কোথায় যাচ্ছেন? সৌদি আরবের পথে যাচ্ছেন। আর পিছন থেকে আকবর তার কিছু বিশ্বস্ত সৈন্যকে পাঠায়, তারা পিছন থেকে বৈরাম খাঁকে কি করে? হত্যা করে। যেহেতু এটা পুরোপুরি একটা গোপনীয় বিষয়, আকবর বিষয়টাকে অস্বীকৃতি জ্ঞাপন করলো। ইতিহাসবিদরা বলেন
মূলত বৈরাম খাঁর হত্যার পিছনে কার হাত রয়েছে? আকবরের হাত রয়েছে। তো আমরা একটু লিখি 1560 সালে আকবর বৈরাম খাঁকে কৌশলে হত্যা করে। আপনাদের প্রশ্ন যে সকল আছে আমি একটু পরে প্রশ্নগুলো নিচ্ছি, আমি একটু বলে নিচ্ছি, বলে কথাটি তো শেষ করে ফেলি। কৌশলে হত্যা করে 1560 সালে। এরপর কি হয় দেখেন, এরপর আকবরকে নিয়ে যে প্রশ্নগুলো অনেকবার আসছে, সেগুলো আপনারা নিজেরাই পারবেন। আকবর একটা ধর্ম প্রচলন করে, এই ধর্মের নাম কি বলেন তো? দ্বীন-এ এলাহি। দেখেন পরবর্তীতে আকবর দ্বীন-এ এলাহি ধর্মের প্রচলন করে। পরবর্তীতে আকবর দ্বীন-এ এলাহি ধর্মের প্রচলন করে। এবং বাংলা সনের প্রবর্তন করে। তাহলে দুইটা ধর্মের, একটা ধর্মের কথা বললাম, দ্বীন-এ এলাহি ধর্মের প্রচলন করে এবং বাংলা সনের প্রবর্তন করে। আমি আসলে একটু পরে আপনাদের প্রশ্নগুলো দেখবো, একটু পরে প্রশ্নগুলো যখন করতে বলবো তখন যদি করেন তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদেরও, বা আমার উত্তর দিতে সুবিধা হবে। তো আমরা একটু ধৈর্য ধরে একটা শুনি। তাহলে এই তথ্যগুলো একটু লিখেন। আকবর কোন ধর্মের প্রচলন করছেন? দ্বীন-এ এলাহি ধর্মের প্রচলন করছেন এবং বাংলা সনের প্রবর্তন করছেন। দেখেন আকবরের রাজসভায়, খেয়াল করেন, বিখ্যাত ব্যক্তিদের তিনি স্থান দিতেন। তিনি অনেক রসিক মানুষ ছিলেন। এই সকল বিখ্যাত ব্যক্তিদেরকে একসাথে বলা হতো নবরত্ন। তাই লিখেন আকবরের রাজসভায় স্থান পেয়েছিল বিখ্যাত ব্যক্তিগণ, যারা নবরত্ন নামে পরিচিত। তাহলে আকবরের রাজসভায় যে সকল বিখ্যাত ব্যক্তিরা স্থান পেতেন তাদেরকে একসাথে কি বলা হয়? তাদেরকে একসাথে বলা হতো নবরত্ন। এই বিষয়টা আপনাদের লেখা হয়েছে। এরপর দেখেন, এই যে নবরত্ন বললাম, তাদের মধ্যে কয়েকজন বিখ্যাত মানুষ আছে যাদেরকে নিয়ে প্রশ্ন আসে, যারা আকবরের রাজসভায় ছিল। এদের মধ্যে একজনের নাম হলো আবুল ফজল। তিনি কি ছিলেন? তিনি মূলত ছিলেন সাহিত্যিক। তাহলে একটু লিখেন, সাহিত্যিক ছিলেন আবুল ফজল। লিখেছেন? আচ্ছা, এরপর সঙ্গীত শিল্পী আবুল ফজলের কিন্তু একটা ঐতিহাসিক গ্রন্থ আছে, তার নাম হলো আইনি আকবর। ব্যাখ্যা লিখে রাখতে পারেন আইনি আকবর। আইনি আকবর গ্রন্থের লেখক কে? আবুল ফজল। একজন সঙ্গীত শিল্পী ছিল বিখ্যাত ব্যক্তিদের মধ্যে, তার নাম ছিল তানসেন, নট তাহসান, তানসেন। এই তানসেনকে একটা বুলবুলি হিন্দ বলা হয়, অর্থাৎ হিন্দির গানের পাখি। এটা তার উপাধি, এটা আকবর তাকে দিয়েছিল। তানসেন সঙ্গীত শিল্পী। কৌতুক শিল্পী ছিল একজন বীরবল। এতটুকু কি আপনাদের লেখা হয়েছে? তাহলে আমি আবার বলছি, আকবর 13 বছর বয়সে সিংহাসনে বসেন। যে বছরে সিংহাসনে বসেন সে বছরই পানিপথের দ্বিতীয় যুদ্ধে তারা জয়লাভ করে। 1560 সালে বৈরাম খাঁ মারা যায়। এরপর আকবর একটা ধর্ম প্রচলন করেন, ধর্মের নাম হলো দ্বীন-এ এলাহি, এবং বাংলা সনের প্রবর্তন করেন। তিনি বিখ্যাত ব্যক্তিদের তার দরবারে স্থান দিতেন, যাদেরকে একসাথে বলা হয় নবরত্ন। এই নবরত্নর মধ্যে উল্লেখযোগ্য কয়েকজনের নাম। সাহিত্যিক হলো আবুল ফজল, আইনে আকবর গ্রন্থের লেখক। এরপর শিল্পী হলেন তানসেন, তাকে আকবর একটা উপাধি দিয়েছে বুলবুলি হিন্দ। ওখানে একজন কৌতুক শিল্পী ছিল, তার নাম হলো বীরবল। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য, এটা আপনাদের অবশ্যই জানতে হবে। আকবর অনেক চালাক মানুষ ছিলেন। তিনি তার শাসন কার্যের সুবিধার্থে, মনে রাখেন, একটু মনোযোগ সহকারে শুনেন, শাসন কার্যের সুবিধার্থে, একটু পরে লিখবো, আগে শুনবো। আকবর তার শাসন কার্যের সুবিধার্থে তার শাসনাধীন রাজ্যকে 13টা খণ্ডে ভাগ করেন। কয়টি খণ্ডে?
13টি খণ্ডে ভাগ করেন এবং এ সকল খণ্ডের নাম দেন সুবা এবং প্রত্যেকটা সুবা দেখাশোনা করার জন্য একজন করে সুবেদার নিয়োগ করেন। আপনারা সুবেদার কথাটা শুনছেন না? তাহলে সুবেদার কথাটা কোত্থেকে আসছে? সুবা থেকে। আর এই সুবা বা খণ্ড এটাকেই প্রচলন করেন, আকবর প্রচলন করেন। খুবই গুরুত্বপূর্ণ তথ্য। তাহলে আমরা একটু লিখে ফেলবো। তাহলে লিখেন, আকবর তার রাজ্যকে 13 খণ্ডে বিভক্ত করে নাম দেন সুবা, নিয়োগ দেন সুবেদার। নাম দেন সুবা, নিয়োগ দেন সুবেদার। ওকে, আশা করি আপনাদের লিখে হয়েছে। তাহলে সুবা এবং সুবেদার এগুলো একটা সম্পৃক্ত বিষয়। এ সময় তিনি খেয়াল করবেন, মনে করেন বাংলা একটা খণ্ড বা সুবা। একটু মনোযোগ সবার আগে শুনেন, তারপর আমরা লিখব। 1595 সালে আকবর বাংলার সুবেদার হিসেবে নিয়োগ দেন শাহবাজ খাঁকে। এই শাহবাজ খাঁয়ের সাথে 1597 সালে 12 ভূঁইয়াদের অন্যতম নেতা ঈসা খাঁয়ের যুদ্ধ হয়। এই যুদ্ধে শাহবাজ খাঁ শোচনীয়ভাবে পরাজিত হয়। তাহলে মূলত আকবর বাংলাকে দখল করতে চাইলেও 12 ভূঁইয়াদের কাছে তার সুবেদার কি হয়? পরাজিত হয়। তাহলে দেখেন, তাইলে শাহবাজ খাঁ তো পরাজিত হয়ে চলে যায় 1597 সালে। তার নিকট পরাজিত হয় ঈসা খাঁয়ের নিকট 1599 সাল। এ সময় ঈসা খাঁ মারা যায় বাংলার মসনদে বসে মুসা খাঁ। তাহলে আমরা পাশাপাশি বাংলাটাকে একটু আলোচনা করে নিচ্ছি। আপনারা একটু লিখে নিন, লিখে নিলে ভালোভাবে বুঝবেন। তারপর আমি আবার বলবো, একটু লিখেন, আমি যা বলছি তা একটু লিখে নেন। 1595 সালে আকবর শাহবাজ খাঁকে বাংলার সুবেদার হিসেবে নিয়োগ দেন। তাহলে শাহবাজ খাঁ বাংলার সুবেদার হিসেবে নিয়োগ পায় কত সালে? 1595 সালে। এরপর লিখেন, 1597 সালে শাহবাজ খাঁ ঈসা খাঁয়ের নিকট পরাজিত হয়। তাহলে আমরা দিল্লিতে একটু দূরে রাখলে বাংলা এখন কি আছে? বাংলা এখন আছে ঈসা খাঁ। এরপর লিখেন, 1599 সালে ঈসা খাঁ মারা গেলে বাংলার সিংহাসনে বসে ঈসা খাঁয়ের পুত্র মুসা খাঁ। তাহলে আকবরকে নিয়ে যে সকল তথ্যগুলো আমরা লিখলাম, এক নজরে তথ্যগুলো আমি আবার আপনাদের সামনে তুলে ধরছি, যেগুলো পরীক্ষায় আসবে। আকবরকে নিয়ে যে সকল তথ্য, তাহলে আকবর কত বছর বয়সে, একটু মনোযোগ সবের আবার একটু মিলিয়ে নেন। আকবর কত বছর বয়সে সিংহাসনে বসে? 13 বছর বয়সে। কত সালে? 1556 সালে। ওই বছর একটা যুদ্ধ হয়, পানিপথের দ্বিতীয় যুদ্ধ। আচ্ছা, আকবর একটা ধর্ম প্রচলন করে। ধর্মের নাম কি বলেন তো? দ্বীন-ই ইলাহি। আমরা এটা পড়ছি। আকবর একটা সনের প্রবর্তন করেন, বাংলা সনের প্রবর্তন করেন। আকবরের রাজসভায় যারা ছিল তাদেরকে একসাথে বলা হয় নবরত্ন। এদের মধ্যে একজন সাহিত্যিক ছিলেন, তার নাম হলো আবুল ফজল। আবুল ফজলের গ্রন্থের নাম হলো কি? আইনি আকবর। আচ্ছা, এই নবরত্নের মধ্যে একজন কণ্ঠশিল্পী ছিলেন, গায়ক ছিলেন, তার নাম হলো তানসেন, যাকে বলা হয় বুলবুলি হিন্দ। এটা আমরা লিখেছি একটু আগে। একজন কৌতুক শিল্পী ছিলেন, তার নাম হলো বীরবল। এরপর আমরা দেখেছি আকবর তার রাজ্যকে 13টা খণ্ডে ভাগ করেন, নাম দেন সুবা, নিয়োগ দেন সুবেদার। তাহলে সুবেদার শব্দটা কোন সময়কাল থেকে আসে?
আকবরের সময়কাল থেকে। এ সময় তিনি বাংলার সুবেদার হিসেবে নিয়োগ দেন শাহবাজ খাঁকে। শাহবাজ খাঁ কার নিকট পরাজিত হয়? ঈসা খাঁয়ের নিকট পরাজিত হয়। ঈসা খাঁ মারা যায় কত সালে? 1599 সালে। তখন বাংলার সিংহাসনে বসে তার পুত্র মুসা খাঁ। তো এই ছিল আকবরকে নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য। 13 বছর বয়সে 1556 সালে দ্বীন-এ ইলাহি, বাংলা সন, নবরত্ন, আবুল ফজল, তানসেন, বীরবল, 13 খণ্ডে, সুবেদার, শাহবাজ খাঁ, ঈসা খাঁ, মুসা খাঁ, এই প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে। তো আপনারা আশা করি এই প্রশ্নগুলো লিখতে পেরেছেন বা বুঝতে পেরেছেন। যদি আকবরকে নিয়ে আপনারা বোঝা শেষ হয়ে যায় বা আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো যদি বুঝতে পারেন, তাহলে একটু কমেন্টে এসে ওকে কথাটা লিখেন, তাহলে আমরা পরবর্তী অংশে যাব। ওকে ওকে ফাইন। আসলে আমি আগেও বলে নিচ্ছি, আপনাদের মধ্যে অনেকে আছেন ইতিহাসে, অনেকে আছেন ইসলাম ইতিহাসে, ওনাদেরকে নিয়ে আরো ডিটেলস জানেন, কিন্তু আমরা আসলে অনেক সময় পাবো না। তো আমাদের এরপর ইংরেজ শাসন আছে, নবাবী আমল আছে, সেই জন্য আমরা খুব সংক্ষেপে গুরুত্বপূর্ণ অংশটাই পড়ব, যেটা আমাদের বিসিএস পরীক্ষার জন্য পরীক্ষায় আসবে বা আসার মতো। তো যারা অন্য ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন তারা অন্তত আমার উপর বিশ্বাস রাখতে পারেন যে এই প্রশ্নগুলো থেকে ঘুরিয়ে ফিরিয়ে আমাদের পিএসসি কোশ্চেন করে থাকে। ওকে ফাইন। তাহলে আমরা বাবরকে নিয়ে পড়লাম, হুমায়ুনকে নিয়ে পড়লাম, শের শাহ নিয়ে পড়লাম, হুমায়ুনকে নিয়ে পড়লাম, তারপর আবার আকবরকে নিয়ে পড়লাম। এরপর আমরা যাকে নিয়ে পড়বো তার নাম হলো জাহাঙ্গীর। এখানে সম্রাট জাহাঙ্গীর। সময়কালটা পাশে লিখে রাখতে পারেন, 1605 থেকে 1627। গুরুত্বপূর্ণ অংশেই আমি চলে যাচ্ছি। দেখেন, সম্রাট জাহাঙ্গীর তিনি তার 20তম স্ত্রীর নাম হলো নূরজাহান। তিনি তার 20তম স্ত্রী নূরজাহানের নামে রৌপ্য মুদ্রার প্রচলন করেন। এই প্রশ্নটা পিএসসির পরীক্ষায় দুইটা অ্যাঙ্গেলে আসছে, দুইবার আসছে। একবার আসছে কোন মোগল সম্রাট স্ত্রীর নামে মুদ্রা প্রচলন করেন, উত্তর ছিল জাহাঙ্গীর। আরেকবার আসছে কোন মোগল সম্রাটের নামে সর্বপ্রথম মুদ্রা প্রচলিত হয়, তার নাম উত্তর হবে নূরজাহান। আমরা তথ্যটা একটু লিখে ফেলি যে জাহাঙ্গীর তার 20তম স্ত্রী নূরজাহানের নামে রৌপ্য মুদ্রা প্রচলন করেন। লেখা হয়েছে। এবার গুরুত্বপূর্ণ একটা তথ্য, এই লাইন থেকে পরীক্ষায় এবার প্রশ্ন আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। একটু মনোযোগ সহকারে লাইনটা শুনি, তারপর আমরা লিখবো। দেখেন, আপনাদের নিশ্চয়ই মনে আছে বাংলা সুবা হিসেবে ঘোষণা করার পরও মোগলরা এটা দখল করতে পারেন নাই। তার কারণে ঈসা খাঁয়ের কারণে। সেই ঈসা খাঁ মারা যাওয়ার পর বাংলার শাসক কে এখন? মুসা খাঁ। এটা আপনাদের নিশ্চয়ই মনে আছে। এবার একটু শোনেন, আকবরের পুত্র জাহাঙ্গীর এই জন্য বাংলার প্রতি তার একটা ক্ষোভ, বাংলাটাকে দখল করতেই হবে। সেই জন্য আমি আবার বলছি, মনোযোগ সহকারে শুনেন, সেই জন্য জাহাঙ্গীর 1609 সালে ইসলাম খাঁকে এই বাংলার সুবেদার হিসেবে নিয়োগ দেন এবং তাকে বললেন যাও বাংলা দখল করো। ইসলাম খাঁ বললো বাংলা দখল করার জন্য আমার এত এত সৈন্য দরকার। সে যা চাইলো তাই দিল, অনেকগুলো কামান দিল তাকে। তো এতগুলো কামান এবং সৈন্য নিয়ে 1610 সালে ইসলাম খাঁ বুড়িগঙ্গার তীরে আসলেন। ইসলাম খাঁ আসার পর ঈসা খাঁয়ের বীর পুত্র মুসা খাঁ তিনি কি করলেন? তিনি বীর বিক্রমে অনেক প্রতাপের সাথে বোরকা পরে পালিয়ে গেলেন। অর্থাৎ এবার মুসা খাঁ কোনো যুদ্ধই করলেন না। তিনি ইসলাম খাঁ আগমন করার পর এত সৈন্য দেখে, এত কামান দেখে তিনি কি করলেন? তার অতীতের যত ঐতিহ্য আছে
12 ভূঁইয়াদের যত গৌরব আছে সব গৌরবকে মাটিতে লুটিয়ে দিয়ে তিনি ছদ্মবেশে কি করলেন, পালিয়ে গেলেন। তো আমরা এই তথ্যগুলো একটু লিখে নিই, এটা খুব গুরুত্বপূর্ণ তথ্য। লিখেন, সম্রাট জাহাঙ্গীর 1609 সালে ইসলাম খাঁকে বাংলার সুবেদার হিসেবে নিয়োগ দেন। লিখেন, 1610 সালে ইসলাম খাঁ ঢাকায় আগমন করলে মুসা খাঁকে মনে আছে তো, ঈসা খাঁয়ের পুত্র মুসা খাঁ ছদ্মবেশে পালিয়ে যায়। এরপর গুরুত্বপূর্ণ যে তথ্যটা দেখেন, সে পালিয়ে গেছে। পালিয়ে যাওয়ার পর তাহলে এখন বাংলার সুবেদার কে বলতো, ইসলাম খাঁ। তিনি কি করলেন, তিনি 1610 সালে, খুব গুরুত্বপূর্ণ তথ্য, এটা পরীক্ষায় আসবে, 1610 সালে ঢাকাকে প্রথমবারের মতন বাংলার রাজধানী করেন। এই প্রশ্নটা আপনারা অনেকবার পরীক্ষায় পাইছেন। ঢাকা প্রথম রাজধানী হয় কত সালে, 1610 সালে। রাজধানী করেন কে, ইসলাম খাঁ। তাহলে লিখেন, ইসলাম খাঁ 1610 সালে ঢাকাকে বাংলার রাজধানী করে। এবং তিনি তার সম্রাট জাহাঙ্গীরকে খুশি করার জন্য তিনি ঢাকার নাম পাল্টে রাখেন জাহাঙ্গীরনগর। তাহলে এখানে এ সময় তিনি ঢাকার নাম পরিবর্তন করে রাখেন জাহাঙ্গীরনগর। জাহাঙ্গীরনগর। তাহলে আমরা সম্রাট জাহাঙ্গীর থেকে এতটুকু শিখলেই হবে। আসলে আমাদের অনেক গুরুত্বপূর্ণ তথ্য বাকি হয়ে গেছে। তাহলে আমার একটু মিলিয়ে নিচ্ছি, তথ্যগুলো একটু মিলিয়ে নিচ্ছি, আপনারা একটু মনোযোগ সহকারে শুনেন যে কোন মোগল সম্রাটের স্ত্রীর নামে রৌপ্য মুদ্রা ছাপে, তার নাম হবে সম্রাট জাহাঙ্গীর। কোন মোগল সম্রাজ্ঞীর নামে সর্বপ্রথম রৌপ্য মুদ্রা বের হয়, হবে নূরজাহান। ইসলাম খাঁ কত সালে বাংলার সুবেদার হয়, 1609 সালে। ইসলাম খাঁ কবে ঢাকাকে বাংলার রাজধানী ঘোষণা করে, 1610 সালে। ইসলাম খাঁ ঢাকার নাম পরিবর্তন করে কি রাখেন, জাহাঙ্গীরনগর। তাহলে সম্রাট জাহাঙ্গীরকে নিয়ে যে তথ্যগুলো আপনাদের দিলাম, এই তথ্যগুলো যদি আপনারা বুঝে থাকেন তাহলে কমেন্ট বক্সে এসে একটু ওকে কথাটা লিখেন, তাহলে আমি পরবর্তী অংশে চলে যাব। ওকে 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 ফাইন। আমি আসলে শেষের দিকে আপনাদের সকল প্রশ্ন নিব, আমাদের অনেক পড়া রয়ে গেছে, সেই জন্য আমি একটু দ্রুত যাচ্ছি। এরপর আমরা যাকে নিয়ে আলোচনা করবো তার নাম হলো শাহজাহান। বিসিএস এর একটা প্রশ্ন, 28তম বিসিএস এর, শাহজাহান কততম মোগল সম্রাট ছিলেন? কততম ছিলেন বলুন তো? সবার প্রথমে কে ছিল বলুন? বাবর, 1 নাম্বার। 2-এ কে আসে? হুমায়ুন, 2। আমরা কি শের শাহকে মোগল সম্রাট হিসেবে ধরবো না, কারণ তিনি মোগলদের উত্তরাধিকার বা মোগলদের রক্তের কেউ ছিলেন না। তাহলে আমরা প্রথমে পেলাম বাবর, বাবরের পর পেলাম হুমায়ুন, হুমায়ুনের পর পেলাম আকবর, আকবরের পর পেলাম জাহাঙ্গীর, জাহাঙ্গীর হলো 4 নাম্বার। জাহাঙ্গীরের পরে আসলো শাহজাহান। তাহলে 28তম বিসিএস এর প্রশ্নটার উত্তর কি হবে বলেন তো? শাহজাহান কততম মোগল সম্রাট? 5ম। ভেরি গুড, 5ম মোগল সম্রাট। তো এটা লেখার দরকার নেই, এটা আমরা পারবো সবাই। এবার আসেন, শাহজাহানের একটা উপাধি আছে, এটা সাব রেজিস্টার পরীক্ষায় একটা আসছে, যে 2019 সালে সাব রেজিস্টার একটা প্রশ্ন আসছে। শাহজাহানের একটা উপাধি আছে, তাকে কি, সেই উপাধিটা কি? শাহজাহানের উপাধি হলো স্থাপত্য শিল্পের রাজপুত্র বা প্রিন্স অফ বিল্ডার্স। লিখেন, এটা লিখে নেন একটু। শাহজাহানকে স্থাপত্য শিল্পের রাজপুত্র বা প্রিন্স অফ বিল্ডার্স বলা হয়ে থাকে। শাহজাহানকে স্থাপত্য শিল্পের রাজপুত্র বা প্রিন্স অফ বিল্ডার্স বলা হয়ে থাকে।
ওকে, তাহলে দেখেন কেন তাকে স্থাপত্য শিল্পের রাজপুত্র বলা হচ্ছে। তাকে স্থাপত্য শিল্পের রাজপুত্র বলা, লিখেন তার অমর কীর্তি হলো তাজমহল। তার অমর কীর্তি হলো তাজমহল এবং ময়ূর সিংহাসন। তাহলে মূলত এই দুইটার কারণের জন্য, বিশেষ করে তাজমহলের জন্যই কিন্তু তাকে কি বলা হচ্ছে, স্থাপত্য শিল্পের রাজপুত্র বলা হচ্ছে। লিখেন তার অমর কীর্তির মধ্যে রয়েছে তাজমহল এবং ময়ূর সিংহাসন। তাজমহলে কখনো কি গেছেন? আসলে অনেকেই যাওয়ার অভিজ্ঞতা নিশ্চয়ই হয়নি, তো আপনারা যাবেন। তাজমহল অনেক সুন্দর, বিশেষ করে যখন চাঁদনি রাতে, তখন এই স্থাপত্যটা অন্যরকম একটা সৌন্দর্য ধারণ করে। আমার একবার সৌভাগ্য হয়েছিল যে চাঁদনি রাতে সরাসরি তাজমহল দেখার। তা আপনারা যাবেন, আশা করি ভালো লাগবে। তো আসলে যাওয়ার সুযোগ কখন আসবে, বিশেষ করে যারা মেয়ে আছেন, আমি ক্লাসে এই কথাটা বলি, যে আমার মায়ের কথাও বলি, আপনাদের মারও হয়তো একই ক্ষেত্রে সত্যি যে আমার কথাটা। দেখেন পৃথিবীর সবচেয়ে লার্জেস্ট সি বিচ, সবচেয়ে বড় সমুদ্র সৈকত হলো আমাদের কক্সবাজার সমুদ্র সৈকত। আমাদের মায়ের দিকে একটু তাকাই দেখেন, আপনার মা কিন্তু কক্সবাজার সমুদ্র সৈকত হয়তো জান নাই। কেন জান নাই? তার পৃথিবীটা হলো তার বাবার বাড়ি এবং তার স্বামীর বাড়ি। যে একটু 2 কদম রেখে যে কক্সবাজারে যাবে, সেই জায়গাটা একটু যাওয়া হয়নি, কারণ তিনি সবসময় স্বামীর উপর নির্ভর করে থাকতেন, একার ইনকামের উপর নির্ভর করে থাকতেন, কোথাও যাওয়ার সুযোগ তিনি পান নাই। তো আপনারা যারা নারীরা আছেন, তারা যদি একটা ভালো চাকরি না করেন, দেখবেন আপনার জীবনটাও কিন্তু এই দুইটা জায়গায় বন্দী হয়ে গেছে, বাবার বাড়ি এবং স্বামীর বাড়ি। আর যদি চাকরি করেন, দেখবেন যারা সরকারি চাকরি করে, তারা প্রতি 3 বছর পর পর 15 দিনের ছুটি পায় এবং বেসিকের সমান একটা ভাতা পায়, সেটাকে বলে শান্তি বিনোদন ভাতা। তখন বিভিন্ন জায়গায় আপনি কি করতে পারবেন, ঘুরে বেড়াতে পারবেন। আপনি যদি ফরেন ক্যাডার হয়ে যান, তাহলে তো কোনো কথাই নেই, আপনার হাতে রেড পাসপোর্ট থাকবে, লাল পাসপোর্ট থাকবে। আপনি যদি অন্যান্য ক্যাডার হন, তাহলে আপনাকে একটা পাসপোর্ট দিবে, সেটা হলো ব্লু বা নীল কালারের। সেই নীল কালারের পাসপোর্ট দিয়ে আপনার সরকারের অনুমতি নিয়ে পৃথিবীর 32টি রাষ্ট্রে ভিসা ছাড়া ঘুরে বেড়াতে পারবেন। তো আসলে এইগুলোর জন্য আপনাকে প্রথম শ্রেণীর অফিসার হতে হবে। এই জন্য বলছি, যারা একটু ঘুরতে পছন্দ করেন, আগে একটা ভালো আমরা যদি চাকরি পাই, তাহলে ইনশাআল্লাহ প্রত্যেকটা জায়গায় আমরা যেতে পারবো, সরকারি ব্যবস্থাপনায় যেতে পারবো, যাওয়াটা অনেক সুবিধা হয়ে যাবে। তো আমরা আসলে আমরা শাহজাহানকে নিয়ে আলোচনা করছিলাম। তিনি ছিলেন 5ম মোগল সম্রাট, তার উপাধি ছিল প্রিন্স অফ বিল্ডার্স, তার অমর কীর্তি হলো তাজমহল এবং ময়ূর সিংহাসন। এবার আসেন, শাহজাহানের যে সকল পুত্র আছে, তার 4টা পুত্র আছে। একটা হলো দারা, একটু মনোযোগ সহকারে শুনেন, সুজা, আওরঙ্গজেব ও মুরাদ। দেখেন এই 4 পুত্রের মধ্যে তিনি তার দ্বিতীয় পুত্র শাহ সুজাকে বাংলার সুবেদার হিসেবে নিয়োগ দেন। তাহলে এই লাইনটা একটু লিখে রাখেন। 1638 সালে শাহজাহান তার দ্বিতীয় পুত্র সুজাকে বাংলার সুবেদার হিসেবে নিয়োগ দেন। বাংলার সুবেদার হিসেবে নিয়োগ দেন। তাহলে সুবেদার নিয়ে 3টা প্রশ্ন, একটু খেয়াল করবেন। আমি এই প্রশ্নগুলো আপনার লিখা থামিয়ে একটু শুনেন। প্রথম বাংলার সুবেদার হিসেবে নিয়োগ পায় শাহবাজ খান। শাহবাজ খান নিয়োগ পেলেও তিনি কিন্তু সুবেদারি প্রতিষ্ঠা করতে পারেন নাই। যদি পরীক্ষায় প্রশ্ন আসে বাংলার সুবেদার হিসেবে কে প্রথম নিয়োগ প্রাপ্ত হন, তাহলে উত্তর হবে শাহবাজ খান। আর যদি পরীক্ষায় প্রশ্ন আসে কে বাংলায় প্রথম সুবেদারি প্রতিষ্ঠা করে, তাহলে উত্তর হবে ইসলাম খান, কারণ তিনি প্রথম সুবেদার হিসেবে এখানকার তার আধিপত্য বিস্তার করতে পারছেন। এরপর যদি পরীক্ষায় প্রশ্ন আসে কোন মোগল উত্তরাধিকারী সর্বপ্রথম বাংলার সুবেদার হয়, তাহলে তখন নামটা হবে শাহ সুজা, কারণ ইসলাম খান কিন্তু মোগলদের রক্তের কেউ ছিল না। এই শাহ সুজা কিন্তু শাহজাহানের পুত্র। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে কোন মোগল বংশধর বাংলার সুবেদার হয়, প্রথম বাংলার সুবেদার, তাহলে উত্তর হবে কি শাহ সুজা। তাহলে লিখছেন 1638 সালে সম্রাট শাহজাহান তার দ্বিতীয় পুত্র সুজাকে বাংলার সুবেদার হিসেবে নিয়োগ দেন। ওকে, আশা করি লিখে হয়েছে। আমাদের শাহজাহান শেষ, আমরা আওরঙ্গজেবে চলে যাব। লিখেন আওরঙ্গজেব।
ও, আমরা যদি মানে আমরা যতটুকু লিখলাম শাহজাহানকে নিয়ে, আমি প্রশ্নগুলো আবার একটু রিপিট করছি। শাহজাহান হলো পঞ্চম মুঘল সম্রাট। শাহজাহানের উপাধি হলো প্রিন্স অফ বিল্ডার্স বা স্থাপত্য শিল্পের রাজপুত্র। শাহজাহানের অমর কীর্তি হলো ময়ূর সিংহাসন এবং তাজমহল। এরপর আমরা পড়েছি শাহজাহানের 4টা পুত্র, দারা, সুজা, আওরঙ্গজেব, মুরাদ। এর মধ্যে তিনি তার দ্বিতীয় পুত্র সুজাকে 1638 সালে বাংলার সুবেদার হিসেবে নিয়োগ দেন। সুবেদার কথাগুলো উল্লেখ করতে গিয়ে আমরা বলেছি সুবেদার নিয়ে 3টা অ্যাঙ্গেলে প্রশ্ন আসতে পারে। এই 3টা অ্যাঙ্গেলে একজন প্রশ্ন করেছেন শাহজাহানের সময়কালটা কত ছিল। শাহজাহানের সময়কালটা একটু লিখে রাখেন, 1628 সাল থেকে 1658। ওকে, এবার আমরা আসবো আওরঙ্গজেব নিয়ে। আওরঙ্গজেব লিখেন। দেখেন, আওরঙ্গজেব কিন্তু শাহজাহানের 3য় পুত্র। আমি ডিটেলসে যাচ্ছি না। সিংহাসনের লোভে আওরঙ্গজেব তার বড় ভাই দারা এবং ছোট ভাই মুরাদকে হত্যা করে। আগে একটু মনোযোগ সহকারে শুনেন, পরে লিখে। সিংহাসনের লোভে তিনি তার বড় ভাই দারা এবং ছোট ভাই মুরাদকে হত্যা করেন। সিংহাসনে বসার পর তিনি দেখলেন তার এক ভাই শাহ সুজা বাংলার সুবেদার। তখন তিনি এই সুজাকে হত্যা করার উদ্দেশ্যে মীর জুমলা, আপনার নাম শুনে থাকবেন, মীর জুমলা, 1658 সালে তিনি মীর জুমলাকে বাংলার সুবেদার হিসেবে নিয়োগ করেন। কাকে মারার জন্য? তার আপন ভাই সুজাকে মারার জন্য। মীর জুমলা ঢাকায় আসার পর সুজা আরাকানে পালিয়ে যায়। কোথায় পালিয়ে যায়? আরাকান। সেখানে আরাকানে বসে তিনি কি করলেন? তিনি একটা সময় আরাকানের রাজার বিরুদ্ধে ষড়যন্ত্র করা শুরু করলেন। সেখানে তিনি ধরা খেয়ে যান। আরাকান থেকে তাকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়। তাহলে এই 3টা মৃত্যুর পিছনে মূলত আমরা যদি একটু গভীরে যাই, কার থেকে দায়ী বলুন তো? আওরঙ্গজেব দায়ী। কারণ তিনি প্রথমেই দারা এবং ভাই মুরাদকে হত্যা করছে, পরবর্তীতে তার জন্যই কিন্তু সুজা মৃত্যুবরণ করে। একটা সময় পর তিনি বুঝতে পারলেন তার অন্যায় হয়েছে। তখন তিনি মোগল ভোগ বিলাস ত্যাগ করে তিনি অনেক পরিমিত জীবন ধারণ করা শুরু করলেন। তিনি কি করলেন? তিনি হাতে লিখে কোরআন শরীফ বিক্রি করতেন। সেই বিক্রিকৃত অর্থ থেকে যা কিছু আয় হতো তা তিনি খেতেন। আর যদি বিক্রি করতে না পারতেন তাহলে না খেয়ে থাকতেন। একজন মোগল সম্রাটের এরকম সাধারণ জীবনযাপন দেখে সবাই তাকে বললো জিন্দাবিদ। তাহলে কোন মোগল সম্রাট জিন্দাবিদ নামে পরিচিত? আওরঙ্গজেব। তাহলে একটু আওরঙ্গজেব লিখে ব্যাকেটে লিখে রাখেন জিন্দাবিদ। আওরঙ্গজেবের পাশে ব্যাকেটে লিখে রাখেন জিন্দাবিদ। ওকে ফাইন। এবার আমরা যে তথ্যগুলো আপনাদের দিচ্ছি একটু লিখে রাখেন। আওরঙ্গজেব 1658 সালে মীর জুমলাকে বাংলার সুবেদার করে। মীর জুমলাকে বাংলার সুবেদার করে। লিখা হয়েছে নিশ্চয়ই। তাহলে মীর জুমলাকে সুবেদার করে কে বলুন তো? আওরঙ্গজেব। ওকে, এবার মীর জুমলা ঢাকায় আসার পর আমি তো বললাম সুজা কোথায় পালিয়ে যায়? আরাকানে। এরপর মীর জুমলা তখন ঢাকাকে সুরক্ষিত করার জন্য একটা গেট নির্মাণ করলেন, ঢাকা গেট। লিখেন একটু, মীর জুমলা ঢাকা গেট নির্মাণ করে। পরীক্ষায় প্রশ্ন আসে ঢাকা গেটের নির্মাতাকে, তাহলে উত্তর কি হবে? মীর জুমলা। লিখেন, মীর জুমলা ঢাকা গেট নির্মাণ করে। লিখছেন? ওকে, দেখেন আসলে আমাদের জব করলে, আসলে এটা আমি কোনো জবকে ছোট করছি না, তারপর একটা কথা বলিনি, আমরা যদি চাকরি করি তাহলে এমন কোন চাকরি করা উচিত যে চাকরিটা আলাদা কিছু ফ্লেভার আছে। আপনি একটু দেখেন আপনার ফ্রেন্ড লিস্টে কয়েকটা, আপনারা যারা অ্যাডমিন ক্যাডার হতে চান তারা একটা কাজ করবেন। আপনারা কয়েকজন অ্যাডমিন ক্যাডারকে, যারা আছে সদ্য অ্যাডমিন ক্যাডার হয়েছে এরকম কয়েকজনকে ফলো করবেন, ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। যারা পুলিশ ক্যাডার হতে চান তারা কয়েকজন এএসপি কে আপনারা কি করেন? ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করেন।
যারা আপনি ট্যাক্স ক্যাডার হতে চান তারা কয়েকজন সহকারী কর কমিশনারকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান। ওরা অ্যাকসেপ্ট করলে তো ভালো, না করলে আপনি তাদেরকে ফলো করে থাকেন। তাহলে একটু দেখবেন কয়েকদিন পর পর দেখবেন তারা বিভিন্ন জায়গায় মোবাইল কোর্ট পরিচালনা করছে, দেখবেন এএসপিরা বিভিন্ন অভিযান পরিচালনা করছে, ট্যাক্স অফিসাররা তাদের অফিসের বিভিন্ন ছবিপত্র তাদের ফেসবুকে দিচ্ছে। এসব জিনিস আপনি দেখতে দেখতে আপনার মধ্যে একটা অনুপ্রেরণার কাজ করবে যে আমিও একটা জায়গায় একদিন ওইসব জায়গায় যাব। ঢাকা ইউনিভার্সিটি থেকে এত ছেলে মেয়ে ক্যাডার হয় কেন জানেন? কারণ তারা চোখের সামনে প্রতিনিয়তই দেখে হলের কোনো বড় ভাই যে কি হয়েছে, ফরেন ক্যাডার হয়েছে, তার পাশের সিটের কোনো বড় ভাই দেখা যাচ্ছে সে অ্যাডমিন ক্যাডার হয়েছে, কেউ পুলিশ ক্যাডার হয়েছে। তখন তাদেরকে দেখে দেখে তাদের বিরুদ্ধে একটা অনুপ্রেরণা কাজ করে যে আমরাও ওনার মতন হতে পারবো এবং সেটা আমাদের দ্বারা সম্ভব, এবং তারা পড়াশোনাটাকে চালিয়ে নেয়। কিন্তু আমরা যারা নোয়াখালী ফেনী অঞ্চলে আছি তা দেখা যাচ্ছে আমাদের আশেপাশে দৃষ্টান্ত খুবই কম। তো এই জন্য আমরা কি করতে হবে, আমরা ওনারা দূরে থাকলে ওদেরকে যদি অন্তত ফেসবুকেও ফলো করি, তাহলে কিছুদিন পর পর আপনি দেখবেন এখন তো যারা অ্যাডমিন ক্যাডার আছে তারা বিভিন্ন জায়গায়, যে লকডাউন বাস্তবায়ন করার জন্য তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন অপারেশনে যায়, অভিযানে যায়, সেগুলো তারা তাদের ফেসবুকে আপলোড দেয়। যেমন কিছুদিন আগে 2-4 দিন আগে দেখা যাচ্ছে অনেকগুলো কি বলে এসি লাইন নিয়োগ দেওয়া হয়েছে 36 BCS থেকে। তো ওনারা সবাই তাদের অফিসের ছবি দিচ্ছে এখন ফেসবুকে, যেমন আমার ফেসবুক ফ্রেন্ড যারা আছে আমি দেখতেছি। এসব দেখলে আপনাদের মধ্যে একটা অনুপ্রেরণা কাজ করবে। তো আমি বলি শুধুমাত্র আসলে পড়াশোনা আপনি সবসময় নিজেকে অনুপ্রাণিত করতে হবে, কারণ BCS একটা ধৈর্যের পরীক্ষা, এই জন্য এসব বিষয় দরকার আছে। তো আমরা আসি পড়াশোনা চলতে আসি, কোথায় জানাচ্ছিলাম, মীর জুমলাতে ছিলাম। তিনি কি নির্মাণ করে? 1658 সালে ঢাকা গেট নির্মাণ করে। আচ্ছা, এবার আসেন আওরঙ্গজেবের পাশে তো জিন্দাপির কথাটা লিখে দিতেছেন আগে। এবার দেখেন 1663 সালে, মনোযোগ সহকারে আগে শুনেন, মীর জুমলা মারা যায়। তখন আওরঙ্গজেব তার মামা শায়েস্তা খানকে বাংলার সুবেদার হিসেবে নিয়োগ করে। শায়েস্তা খান আপনার নাম নিশ্চয় আগেও শুনছেন। তাহলে এই শায়েস্তা খান আসলে মূলত কে? শায়েস্তা খান আওরঙ্গজেবের আপন মামা ছিলেন এবং তিনি বাংলার সুবেদার হন কত সালে? 1663 সালে। তাহলে আমরা একটু লিখে নিই, 1663 সালে মীর জুমলা মারা গেলে আওরঙ্গজেব তার মামা শায়েস্তা খানকে বাংলার সুবেদার হিসেবে নিয়োগ করেন। শায়েস্তা খান বাংলায় এসে তিনি চট্টগ্রামে যান। একটা কাহিনী আছে, আমি কাহিনী বলবো না এখন, সময় খুবই কম। তিনি চট্টগ্রাম তখন মগদের অনেক আধিপত্য ছিল। শায়েস্তা খান চট্টগ্রাম থেকে মগদের বিতাড়িত করেন এবং চট্টগ্রামের নাম রাখেন ইসলামাবাদ। তাহলে এই কথাটা পরীক্ষা কিন্তু আসে। দেখেন, শায়েস্তা খান চট্টগ্রাম হতে মগদের বিতাড়িত করে চট্টগ্রামের নাম রাখেন ইসলামাবাদ। আচ্ছা, আশা করি লিখে হয়েছে। এরপর লিখেন, তিনি লালবাগ কেল্লা নির্মাণ কাজ শুরু করেন। তিনি লালবাগ কেল্লা নির্মাণ কাজ শুরু করেন। কে শুরু করেন? শায়েস্তা খান। কেল্লা নির্মাণকালীন এখানে আরো একটা কাহিনী আছে, যারা ক্লাসরুমে আমার ক্লাসটা করছেন তাদেরকে আমি বলছিলাম, এখন সেটা বলবো না। অন্তত এতটুকু মনে রাখেন, কেল্লা নির্মাণ কাজ চলাকালীন সময় তার কন্যা, আদরের কন্যা যার নাম ছিল ইরান্দু, দেখতে পরীর মতন সুন্দর বলে তাকে সবাই ডাকতো পরী বিবি। তো কেল্লা নির্মাণকালীন সময়ে পরী বিবি মারা গেলে তিনি মনে করেন এই কেল্লাটা অপয়া, তখন তিনি কেল্লা নির্মাণ কাজ বন্ধ করে দেন এবং পরী বিবিকে কবর দেন সেই লালবাগ কেল্লার ভিতরে। তাহলে লালবাগ কেল্লার ভিতরে কার মাজার রয়েছে, কার কবর রয়েছে? পরী বিবির কবর রয়েছে। তাহলে দেখেন, উল্লেখ্য লালবাগ কেল্লার ভিতরে পরী বিবির সমাধি রয়েছে। আই হোপ আপনাদের লিখে হয়েছে। আমরা এখানেই যে মোগল শাসনটা শেষ করব। আমরা আসলে ইংরেজ শাসন থেকে প্রশ্ন সবচেয়ে বেশি আসে, তো আমরা ওই দিকে চলে যাব। আমরা 15 মিনিটের মধ্যে আমরা গুরুত্বপূর্ণ অংশগুলোকেই ফোকাস করব। তো একটু মিলিয়ে নেন, আমি আজকে পুরো ক্লাসটা এতক্ষণ ধরে আপনারা যা করলেন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আবার একটু রিপিট করছি একদম শুরু থেকে। প্রথম মোগল সম্রাট হলো সম্রাট বাবর।
1526 সালে পানিপথের প্রথম যুদ্ধের মধ্য দিয়ে তিনি মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। দ্বিতীয় মুঘল সম্রাট হলো হুমায়ুন। মাঝপথে তিনি শেরশাহর নিকট পরাজিত হয়ে ইরানে পালিয়ে যান। পরবর্তীতে আবার তিনি দিল্লি উদ্ধার করেন এবং তিনি বাংলার নাম দিয়েছিলেন জান্নাতাবাদ। হুমায়ুন সেই থেকে মারা যাওয়ার পর সিংহাসনে আসেন আকবর। মাত্র 13 বছর বয়সে তিনি একটা যুদ্ধ করেন। সেই যুদ্ধের নাম হলো পানিপথের দ্বিতীয় যুদ্ধ। এই যুদ্ধে জয়লাভ করে তারা মুঘলরা। পরবর্তীতে আকবর দ্বীন এলাহি ধর্মের প্রচলন করে, বাংলা সনের প্রবর্তন করেন। তার রাজ্যকে 13টা খণ্ডে ভাগ করে নাম দেন সুবা, নিয়োগ দেন সুবেদার। এ সময় তার প্রতিনিধি শাহবাজ খাঁকে ঈসা খাঁয়ের নিকট পরাজয় বরণ করতে হয়। এর পরবর্তীতে আসে জাহাঙ্গীর। তিনি তার স্ত্রীর নামে রৌপ্য মুদ্রা প্রচলন করেন এবং তার প্রতিনিধি বা সুবেদার ইসলাম খাঁ বাংলা দখল করে এবং ঢাকাকে বাংলার রাজধানী করে এবং ঢাকার নাম পাল্টে রাখেন জাহাঙ্গীরনগর। এবং তারপর আমরা দেখতে পেয়েছি শাহজাহানকে। তিনি স্থাপত্য শিল্পের রাজপুত্র নামে পরিচিত। অমর কীর্তি হলো তাজমহল। এবং তার দ্বিতীয় পুত্র শাহ সুজাকে তিনি বাংলার সুবেদার করেন। এবং দেখতে পাই আমরা আওরঙ্গজেব, তিনি ক্ষমতার লোভে তার জন্য তার সকল ভাই মারা যায়। একটা সময় তিনি দুঃখ বুঝতে পারে, সবকিছু বুঝতে পেরে সাধারণ জীবন যাপন করতে থাকেন বলে তাকে সবাই জিন্দাপীর বলে। আমরা দেখতে পাই তার দুজন সুবেদার, একজন ছিল মীর জুমলা, তিনি ঢাকা গেট নির্মাণ করে। এরপর আমরা শায়েস্তা খানকে দেখতে পেয়েছি, তিনি কি করেছেন, তিনি চট্টগ্রামের নাম পাল্টে রাখেন ইসলামাবাদ এবং চট্টগ্রাম থেকে মগদের বিতাড়িত করেন। এছাড়াও তিনি লালবাগ কেল্লা নির্মাণ কাজ শুরু করেছিলেন, কিন্তু কেল্লা নির্মাণকালীন সময়ে তার মেয়ে মারা গেলে, পরিবীর মারা গেলে কেল্লার ভিতরে তাকে সমাধিস্থ করা হয়। এতটুকুর পর আমরা নবাবী আমলটা একটু শেষ করবো, মুঘল আমল শেষ করে লিখেন নবাবী শাসন।